একা একাই বিস্কুট খাবে নাকি অভাগী কেউ একটু খাওয়াবে? আরে অহংকারীর মিষ্টি বান্ধবী যে, হঠাৎ এইখানে কি মনে করে আসলে শুনি? কারণ ছাড়া বুঝি কোথাও আসা যায় না? আসা যাবে না কেন, অবশ্যই আসা যাবে। তবে আমি তো জানি আপনারা দুইজন কারণ ছাড়া কোথাও যান না। হ্যাঁ, একটা দরকারে আপনার কাছে এসেছি। যদিও আমি কলেজে আপনাকে খুঁজে খুঁজে হয়রান কয়েকদিন ধরে। ও আচ্ছা, আসলে এই কয়েকদিন আমি একটা কাজে বিজি থাকায় ভার্সিটিতে আসতে পারিনি। তা হঠাৎ এই গরিবের ছেলেকে কেন খুঁজলেন শুনি? অথই চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে অধরার সব কথা খুলে বলে। প্রথমত আবির সবটা শুনে প্রাণ খুলে হাসে, আর দ্বিতীয়ত অধরা যে ওকে এতটা ভালোবাসে সেটা কেউ আবিরের সত্যি আমাকে ভাবনার বাইরে। এতটা ভালোবাসে সেটা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে কি হবে? আমার রাগী বান্ধবী সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে। আর ও রাগী অহংকারী হলে কি হবে? ওর মনটা অনেক ভালো। প্লিজ ভাইয়া, ওকে ভালোবেসে আপন করে নিন। আচ্ছা, আমি দেখছি আমার মনের সাথে কথা বলে যে তার কাছে আপনার বান্ধবীকে রাখবে কিনা। তাই তো বলি, আমার বান্ধবী হঠাৎ করে আপনার প্রেমে কেন পড়লো? আপনার মাঝে আসলে স্পেশালিটি আছে, যেটা আমার বান্ধবীকে আপনার প্রেমে পড়তে বাধ্য করেছে। আচ্ছা, ভালো থাকেন, এখন আসি। আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আর হ্যাঁ, এভাবে আপনি আপনি বললে কেমন পরপর মনে হয়। হাজার হলেও হবু প্রেমিকার বান্ধবী বলে কথা। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো, কেমন? বাই। বাই, সাবধানে যেও। অথই সেখান থেকে চলে যায়, আর এইদিকে আবিরও দোকানে বিল দিয়ে খুশি মনে বাসায় চলে আসে। মনের মাঝে একটাই চিন্তা, কখন পরের দিন আসবে আর ও মনের জমানো সব কথা খুলে বলতে পারবে অধরাকে। আবির রাতে বিছানায় শুয়ে শুয়ে এই সব চিন্তার মাঝেই ঘুমিয়ে যায়। সকালে উঠে ওর বন্ধুদের ফোন করে বাড়ির বাইরে বুঝলাম ডেকে না, নিয়ে আসে। তুই হঠাৎ আমাদের বাড়ির বাইরে কেন ডাকলি? ভেতরে গেলে তাও তো আন্টির হাতের সকাল সকাল রুটি খেতে পারতাম। তোরা তো এক একটা পেটু, খাওয়া ছাড়া কিছুই বুঝিস না। তাই তো তোদের বাড়িতে না, বরং বাড়ির বাইরে ডেকেছি। এখন তুই কেন আমাদের এভাবে ডাকলি সেটা বলতো? আরে ভাই, তোদের নিয়ে আমি বাগান থেকে টাটকা ফুলের রানী গোলাপ কিনতে যাব। কি ব্যাপার মামা, তুই হঠাৎ এই সকাল সকাল ফুলের রানী গোলাপকে কেন কিনে আনতে যাবি? আরে আরে বেটা, আমি এই ফুল আমার মনের রানীকেই দিব। ওরে বাবা, তলে তলে এত দূর! তা তো সেই মনের রানীটাকে শুনি। কে আবার? কোটিপতির অহংকারী মেয়ে অধরা। আজকে আমি ওকে প্রপোজ করব। তুই আসলেই পাগল হয়ে গেছিস। ওই তোর উপর প্রতিশোধ নেবার জন্য প্রেমের জালে ফাঁসাতে চাইছে, আর তুই ওর ফেলা জালে ধরা দিচ্ছিস। দোস্ত, বুঝতে চেষ্টা কর, মেয়েরা নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। না দোস্ত, অধরা এমন না। ও আমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। এখন কথা না বলে চল আমার সাথে। তুই কি একটা বার চিন্তা করলি না ওই কোথায় আর তুই কোথায়? তোর সাথে ওর মিল কোথায় হয়? এটা থেকে তোর কি একটু মনে হচ্ছে না যে তোর সাথে প্রেম করতে চাওয়াটা অদরার সাজানো নাটক? ও বুঝেছি, তোমরা একা একা প্রেম করবা চুটিয়ে, আর আমি প্রেম করতে চাইছি দেখে এত জ্ঞান দিচ্ছস। যা, তোদের লাগবে না, আমি একাই যাব। আচ্ছা, তুই না বুঝলে আমাদের কি? চল যাচ্ছি, তবে পরে আবার পস্তাস না। আয়নের কথার কোনো জবাব না দিয়ে সামনের দিকে হাঁটতে থাকে আবির, সাথে আয়ান ও আহাত। বেশ কিছু সময় পরে একটা ফুলের বাগানে এসে পছন্দসই একটা লাল গোলাপি সাদা কালো গোলাপের রানীকে নিয়ে কলেজে মাঠে চলে আসে। চারপাশে খুঁজে দেখে অধরা এখনো আসেনি। কিছু সময় অপেক্ষা করার পরেই আবিরের চোখ আটকে যায় গাড়ি থেকে নেমে আসা এক সাদা পরীর দিকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অধরাকে সাদা পোশাকে পরীর থেকে কোনো অংশে কম মনে হচ্ছে না। চুলগুলো হালকা বাতাসে এলোমেলো হয়ে বারবার মুখের উপরে আসছে, আর অধরা যত্ন সহকারে কানের পেছনে গুঁজে দিচ্ছে। উফ, কি যে ভালো লাগছে না, বলে বোঝানো দায়। দূর, এমন কথা বলতে বলতে আমি নিজেই তো কল্পনার জগতে বান্ধবী, হারিয়ে ওই যে দেখ, যাচ্ছি। আবির তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। এইবার মনে হয় তোর প্রেমে পড়ে যাবে।
বান্ধবী আর কত নিজেকে ধরে রাখবে এই অধরা চৌধুরীর কাছ থেকে? আমার প্রেমে তো ওকে পড়তেই হবে। কি বলবো বল, তোকে আজকে যে সুন্দর লাগছে। আমি মেয়ে হয়েই তো প্রেমে পড়ে গেছি, আর আবির তো একটা ছেলে। চল ওর কাছে গিয়ে একটু কথা বলে আসি, দেখি বেচারা মনটা যদি একটু তোকে দেখে গলে। তাই চল। ওর সাথে কথা না বলতে পেরে আমার মনটা ছটফট ছটফট করছে। অধরা কথাটা বলেই অথৈকে সাথে নিয়ে আবিরের কাছে চলে আসে। অধরা কেন জানি এখন আবিরকে দেখে কথা বলতে পারছে না। এই যে তাই আবির সাহেব, অথই বলে, এভাবে আমার বান্ধবীকে শুধু দেখেই যাবে, নাকি ভালোবেসে তোমার মনের জমানো কথাগুলো বলবে? হ্যাঁ, আজকে আমি আমার মনের জমানো সব কথা বলবো। যদি তোমার বান্ধবী সেই কথা শুনতে রাজি থাকে তো। আমার বান্ধবী সব কথা শোনার জন্য দুই পায়ে খাড়া। তুমি শুধু একবার বলেই দেখো তো আগে। আবির আর দেরি না করে ওর পেছন থেকে ফুলগুলো বের করে অধরার সামনে হাঁটু গেড়ে বসে। ফুল আমি অধরার তোমাকে দিকে দেখতে ধরে দেখতে বলে, কখন যে ভালোবেসে ফেলেছি সেটা আমার অজানা। তবে তুমি আমার সব ধ্যান জ্ঞান ছিনিয়ে নিয়েছো। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তোমার ভালোবাসা দিয়ে এখন আমাকে এই রাগ থেকে উদ্ধার করো। আই লাভ ইউ অধরা, আই রিয়েলি লাভ ইউ। আবিরের এমন প্রপোজ পেয়ে অধরা কি বলবে ভেবে পাচ্ছে না। খুশিতে যেন নাচতে ইচ্ছে করছে অধরার, কেননা আজকে যে ও আসমানের চাঁদ হাতে পেয়েছে। চারিপাশে সবাই সিনেমা দেখার মতো তাকিয়ে আছে। অধরা মনের মাঝে হাসি নিয়ে আবিরের হাত থেকে ফুলটা নিয়ে বলে, এই যে বান্ধবী, এভাবে তাকিয়ে না থেকে দুজন দুজনকে জড়িয়ে ধরে ভালোবাসার বিকাশটা ঘটিয়ে ফেলো। অথইয়ের কথা শুনে দুজনেই অনেকটা লজ্জায় পড়ে যায়। ব্যাস, এভাবেই শুরু হয়ে যায় ওদের দুজনের ভালোবাসা। ভালোই চলতে থাকে দুজনের চুটিয়ে প্রেম করা। আবির রুমে বসে অধরার সাথে ফোনে কথা বলতেছে, এমন সময় রিয়া এসে আবিরকে ডেকে যায়। আর এইদিকে মেয়ে মানুষের কণ্ঠ শুনে অধরা বলে, তোমার রুমে মেয়ে মানুষের কণ্ঠ আসলো কি করে? আমার বাড়িতে মেয়ে মানুষ আছে, তাহলে মেয়ে মানুষের কণ্ঠ তো শুনবেনই, তাই না? কি বলে? তোমার বাড়িতে মেয়ে মানুষ মানে তো বুঝলাম না। আরে বোকা, ওটা আমার ছোট বোন রিয়া। মা আমাকে খাবার জন্য ডাকছে, তাই ও এসে বলে গেল। ও আচ্ছা, তাহলে তুমি গিয়ে তাড়াতাড়ি খেয়ে আসো, আমিও গিয়ে খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আবির কথাটা বলার আগেই ওইদিকে অধরা ফোন কেটে দেওয়া শেষ। আবির কিছু মনে না করে খাবার খেতে চলে যায়। খাবার মুখে দিতে রিয়া বলে আজকাল ওঠে, বাড়িতে কেমন যেন নতুন কোনো কাজের বাসনা বের হচ্ছে, কেউ কেউ ফোনেও কথা বলছে। রিয়ার কথা শুনে আবির তো বেশম খেয়ে ওঠে। আবিরের বিষম খাওয়া দেখে ওর একটু মা ধীরে পানি ধীরে নিয়ে বলে, সাবধানে খা, আর একটু হলেই তো গেছিলি পটল তুলতে। তোমার মেয়ের কথা শুনে তো আমার গলায় খাবার আটকে গেছে। হয়েছে, আর বলতে হবে না, এখন চুপচাপ খাবার খেয়ে নে। তোরা দুইটা এক হলেই হলো, তোরা কি একটু শান্ত থাকতে পারিস না? মা, আমি কি ভাইয়ার সাথে ইচ্ছে করে এমন করি নাকি? ভাইয়া নিজেই তো আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। কি, আমি তোর সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি? তাই না, দাঁড়া দেখাচ্ছি মজা। ওই তোরা একটু থামবি? হ্যাঁ, সব সময় শুধু ঝগড়া আর ঝগড়া। আবির ওর মায়ের কথা শুনে আর কোনো কথা বলে না, কেননা ওর মা এখন রেগে গেছে, কিছু বললেই খবর আছে। আসলে ওর ভাই বোন একে অপরের সাথে ঝগড়া না করে থাকতেই পারে না। এভাবেই ওদের জীবন থেকে পার হতে থাকে দিন। ধীরে ধীরে আবির আর অধরার প্রেম আরও গভীর হতে থাকে। একদিন দুপুরে আবির বিছানায় শুয়ে মোবাইল চালাচ্ছে, কেননা আজকে কাজ বন্ধ। এমন সময় অধরার ফোন থেকে কল মন আসে। করি বলো। তুই এখন কোথায় সোনা? এই তো, আমি এখন রুমে শুয়ে মোবাইল গুতাগুতি করছি। আর আমি তোমাকে তোমার কাজের জায়গায় খুঁজে হয় না। তুমি এখনই রেডি হয়ে বের হও, আমি ঘুরতে যাব। এই দুপুরে তুমি ঘুরতে যাবে? বলো কি, এখন বাইরে গেলে কি অবস্থা হবে ভেবে দেখেছো? যা হবার হবে, আমার ইচ্ছে হয়েছে তোমার সাথে এই জায়গায় ঘুরতে যাব, তো যাবই। আমি 1 ঘন্টা পরে এই জায়গায় আসব, তুমি সেখানে আসবে, পরে আমরা অন্য কোথাও ঘুরতে যাব। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? না, কোনো ভেজাল নাই, কথা পুরোপুরি ক্লিয়ার আছে। তুমি অর্ডার করেছো আর আমি সেটা শুনবো না, এটা কি হয় নাকি? এখন কোনো কথা হবে না জান, যা কথা হবে সেটা তোমার সাথে দেখা হবার পর। বাই সোনা।
অধরা কথাটা বলে ঠাস করে আবিরের মুখের উপরে ফোন কেটে দেয়। আবির বেচারা কোনো কথা বলার সুযোগ বাদ দিয়ে পর্যন্ত পায় না। যখন যা মন চায় তাই করবে। আমি মাঝে মাঝে ওকে বুঝে উঠতে পারি না, এখনো মনে হয় বাচ্চা স্বভাবটা গেল না ওর মাঝ থেকে। আবির এইসব ভাবতে ভাবতে রেডি হয়ে বেরিয়ে পড়ে ওর মাকে বলে, কেননা অধরা যেখানে নাম বলেছে সেই জায়গাটা এখান থেকে অনেকটাই দূরে। আবির সেই জায়গায় বসে অপেক্ষা করতেছে প্রায় অনেকটা সময় পর অধরা সেখানে চলে আসে। অধরাকে দেখে আবির মুখ ঘুরিয়ে নেয়, কেননা এত সময় অপেক্ষা করার জন্য এই আবিরের যে আমার রাগ রাজকুমার, হয়েছে। আমার সাথে কথা না বলে ওইদিকে চেয়ে আছেন কেন? হ্যাঁ, নাকি ওইদিকে আমার থেকে সুন্দরী মেয়ে আছে? বলবাই তো, আমি সেই কখন থেকে তোমার জন্য বসে আছি, তুমি সেটা কি বুঝো? প্রতিদিন তো আমি তোমার জন্য অপেক্ষা করি, তুমি তো একটা দিনও টাইম মতো আসতে পারো না। আজকে একটু আগে এসে নানান কথা বলছো। তুমি কি বোঝো তুমি দেরিতে আসলে আমার কতটা কষ্ট ফিল হয়? কাজের জন্য দেরি করে আসি, তাই বলে তুমিও দেরি করে আসবে নাকি বলো? তুমি সেই কখন থেকে শুধু কথাগুলো বলেই যাচ্ছ। একটাবার আমার দিকে চেয়ে দেখেছো আমি আজকে কি পরে এসেছি? অধরার কথা শুনে এবার আবির অধরার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিল, কেননা আজকে অধরা একটা নীল শাড়ি পরেছে। উফ, কি যে লাগছে না, বাহ, আমি অসম্ভব তো সুন্দর। খেয়ালই করিনি তুমি আজকে শাড়ি পরে এসেছো। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, একদম আমার মনের রাজকন্যার মতো। এখন তো বলবাই, এত সময় ঠিকই রাগ দেখিয়ে কথা শোনাইলা। তুমি জানো একটা অবিবাহিত মেয়ে শাড়ি পরে বাইরে আসলে তাকে কত বিপদের সম্মুখীন হতে হয়? না, তুমি এসব বুঝবে কি করে? তুমি তো একটা ছেলে, তোমার তো একটা শার্ট আর প্যান্ট হলেই চলে, কিন্তু আমরা মেয়েরা শাড়ি পরতে চাইলে কত কি লাগে তার হিসেব নাই। আচ্ছা বাবা, হয়েছে, আমি না বুঝে তোমার সাথে রাগ দেখাই, এখন তো একটু হাসো। না, হাসবো না। তুমি আমার মুডটাই নষ্ট করে ফেলেছো। এখন চেষ্টা করলেও হাসি আসবে না। এই যে ম্যাডাম, দেখো আমি কেন ধরেছি। অধরা আবিরের কান থেকে হাত সরিয়ে বুকে জড়িয়ে ধরতে নিয়েও ধরে না। ব্যাপারটা আবিরের কাছে কেমন খটকা লাগলেও কিছু বলল না। জানে জিগার প্রেমিকাকে বলে আজকে আমরা কথা। ওইখানে ঘুরতে যাব, গাড়িতে উঠে বসো। ঠিক আছে চলো, তোমার সাথে এমনিতে অনেক দিন হলো ঘুরতে যাওয়া হয় না, আজকে তাও তোমাকে সময় দিতে পারছি, এটাই অনেক। আবিরের কথা শুনে অধরা মনে মনে তোর রহস্যের সাথে হাসি ঘুরতে দিয়ে যাওয়ার কোনো বলে, ইচ্ছেই আমার নেই, কিন্তু কি আর করার বল। তোকে ইমপ্রেস করতে এইটুকু তো করতেই হবে। সুযোগ বুঝে ঠিকই আমার প্রতিশোধ নিয়ে নেব, শুধু অপেক্ষা কর। কি ব্যাপার, তুমি কথাও বলছো না, আমার গাড়িতে উঠছো না, একা একাই আবার ঠোঁট নাড়াচাড়া করছো, কি হয়েছে তোমার বলো তো? আরে কিছুই হয়নি, চলো তো তাড়াতাড়ি। আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো আর প্রাণ খুলে প্রেম করব দুজনে। প্রেম করবে? আজ একটা হাত স্পর্শ করতে দিলে না, আবার বলছো চুটিয়ে প্রেম করবে। কি বলছো এসব? হ্যাঁ, শুধু কি শরীরে স্পর্শ করলে প্রেম করা হয়? দুজন দুজনের সাথে কথা বলে বুঝি প্রেম করা যায় না? তোমার সাথে কথা বলে আমি পারবো না, এবার চলো, না হয় দেরি হয়ে যাবে না। চলো তাহলে। অধরার কথাটা বলেই গাড়িতে উঠে বসে আর এইদিকে আবিরও উঠে বসে। যদিও আবিরের ওঠাটা অধরার ভালো লাগছিল না, তবুও কিছু না বলে সহ্য করে নিল। তারপর ওরে ঘুরতে যাবে সেই গন্তব্যের দিকে ছুটতে শুরু করে। আবির আর অধরার প্রেম দেখতে দেখতে 7 মাস পার হয়ে গেল, তবুও আমার কেন জানি অধরার উপর থেকে সন্দেহ দূর হচ্ছে না। আমার কেন জানি বারবার মনে হচ্ছে অধরা আবিরকে নিয়ে কোনো একটা গেম নিশ্চয়ই খেলবে। কি জানি, সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। আমরা আবিরকে বললেও তো বিশ্বাস করে না, কেননা অধরার প্রেমে মগ্ন হয়ে গেছে। এখন চুপচাপ করে দেখা ছাড়া কিছুই করার নেই, দেখতে থাকি কি হয়। সেটাই। আচ্ছা চল, আজকে রিয়ার সাথে একটু দুষ্টুমি করে আসি, ওকে কয়েকদিন হলো জ্বালাই না। চল। আর আবির তো বললো ও নাকি অধরাকে নিয়ে কোথায় ঘুরতে গেছে। ওরা আরো কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। আর এইদিকে আবির আর অধরা একটা বেঞ্চে বসে আছে। দেখার বিষয়, আবির আর অধরার মাঝে কোণে কোণে 4 ইঞ্চি ফাঁকা। একটা কথা বলো তো, আমাদের রিলেশনের তো 7 মাস পার হয়ে গেছে, তাও তুমি এই 4 ইঞ্চি ফাঁকা রাখলা কেন?
কেননা বিয়ের আগে একসাথে থাকা উচিত না, বিয়ের পরে একসাথে তো থাকবাই, সমস্যা কোথায়? তাই বলে তুমি আমার সাথে এমন নিরামিষ প্রেম করবা? আমার না এটা ভালো লাগছে না। আরে দূর, তুমি আসলেই কেমন জানি, একটু নিজেকে ধৈর্য ধরাতে শেখাও, তাহলেই ভালো ফল পাবে। কি আর করা, এই একটা কাজ তো করতে হবে। আবির অন্যদিকে মুখ ফিরিয়ে উপরের কথাটা বলে মন খারাপ করে, যেটা বুঝতে পেরেও অধরা তেমন কোনো রিয়েক্ট করে না। এদিকে আবির আর অধরাকে একসঙ্গে পার্কে বসে থাকতে থেকে গা পিত্তি জ্বলে যাচ্ছে রফিক সাহেবের। মনে হচ্ছে এক্ষুনি আবিরকে গুলি করে মেরে ফেলতে, কিন্তু নিজেকে শক্ত রেখে সেখান থেকে চলে যায়। এইদিকে অনেক সময় চুটিয়ে নিরামিষ আচ্ছা প্রেম এখন চলো, করার পর আমরা তো এখানে অনেক সময় কাটালাম, আর থাকা যাবে না, আব্বু আবার চিন্তা করবে। আচ্ছা তাহলে চলো যাওয়া যাক। আবির কথাটা বলেই অধরার সাথে গাড়ির কাছে চলে আসে। আবির গাড়ির দরজা খুলে যেই না ভেতরে বসতে যাবে অমনি অধরা বলে ওঠে, আমি না এখন আমার একটা বান্ধবীর বাসায় যাব, তোমাকে নিয়ে তো আর সেখানে যাওয়া যাবে না। তারা তোমাকে আমার সাথে দেখলে যদি সেই কথাটা বাবাকে বলে, তাহলে আমার খবর আছে। তোমার কথা ঠিক আছে, তাহলে আমি এখন বাসায় যাব কি করে? আর এখান থেকে তো বাসা কম করে হলেও 100 কিলো দূরে। তুমি কি করে যাবে আমি এখন সেটা কি করে বলবো? তুমি কোনো সিএনজি বা একটা বাসে করে চলে যাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও কেমন? তুমিও সাবধানে যেও কিন্তু। অধরা কথাটা বলেই গাড়ি নিয়ে সোজা চলে যায়। আর কিছু দূর যাবার পরে ফোন বের করে কাকে যেন কি বলে দিয়ে খুশি মনে চলে যায়। এদিকে সন্ধ্যা নামতে শুরু করেছে, রাস্তায় বেশি মানুষজনের আনাগোনা নেই। মনে হচ্ছে জায়গাটা পুরাই নিস্তব্ধ, চারিপাশটা একদম ভুতুরে ভুতুরে লাগছে। আবির আনমনে হেঁটে চলেছে স্টেশনের দিকে আর আমার সাথে ভাবছে এমন কেন করছে? ইদানিং ওর ব্যবহার কেমন চেঞ্জ হয়ে গেছে, আমি কিছুতেই বুঝতে পারছি না। আবির উপরের কথাগুলো ভাবতে ভাবতে গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। আবির হঠাৎ বুঝতে পারে ওর মাথায় কে যেন বড় একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে উধাও হয়ে গিয়েছে। আবির মাথার পেছনে হাত দিয়ে দেখে অনেক রক্ত। আবির মাথা ধরে রাস্তায় পড়ে আছে। ধীরে ধীরে আবিরের চোখ দুইটা কাজ করা বন্ধ করে দেয়। যখন আবিরের চোখ খুললো তখন নিজেকে একটা হাসপাতালের বেডে আবিষ্কার করে। আমি এই জায়গায় কেন? আর আমার মাথা ব্যথা করছে। আমি তো রাস্তায় ছিলাম, তাহলে হাসপাতালে কি করে আসলাম? আর আমার মাথার ব্যান্ডেজ করাই বা কেন? আবির শোয়া থেকে উঠে বসে মাথায় হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে উপরের কথাটা বলে। আবিরের চিন্তার অবসান ঘটে বাইরে থেকে ভেতরে আসতে দেখা একটা ডাক্তারকে দেখে। আবির ডাক্তারকে জিজ্ঞেস করে, তুমি কালকে নাকি রাস্তায় রক্ত মাথা অবস্থায় পড়েছিলে, সেখান থেকে পথচারীরা তোমাকে হাসপাতালে ভর্তি করিয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, তোমার কিছু হয়নি। আমাকে যারা এখানে নিয়ে আসছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ডাক্তার সাহেব, আমার মোবাইলটা কোথায় বলতে পারবেন? তোমার মোবাইলটা আমার কাছেই রেখেছি, কেননা তোমার ফোনে একটা কল এসেছিল। আমি কলটা রিসিভ করতে চাইনি, তবে 10 বারের বেশি কল দেখে রিসিভ করেছি। কিন্তু রিসিভ করার পর যেটা শুনতে পারলাম, সেটা শুনে তো আমি নিজেই অবাক হয়ে গেছি। তোমায় পাওয়ার মতো থাকা সত্ত্বেও তুমি এভাবে হাসপাতালে পড়ে আছো। যা বললেন সেটা আর দ্বিতীয়বার মুখ দিয়েও বের করিয়েন না। আর ফোনটা দিন, আমি এখন সুস্থ ফিল করছি। এই নাও তোমার ফোন, আর একদম মাথায় টেনশন নেবে না, তা না হলে বড় সমস্যা হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার। আবির ফোনটা হাতে নিয়ে দেখে ফোন বন্ধ হয়ে আছে, ফোনের চার্জ নেই। আবির ডাক্তারকে বলে কিছু সময় ফোন চার্জ করে ওপেন করতেই আবিরের মা বন্ধুর মিসড কল এসে ভিড় জমায়। আবির প্রথমে ওর মাকে ফোন দিয়ে সবটা জানিয়ে দেয়। আবিরের মায়ের তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল ছেলের খবর না পেয়ে। এদিকে আবির আবার ওর বন্ধুকে ফোন আমি হসপিটালে ভর্তি আছি, তোরা তাড়াতাড়ি চলে আয়। কি বলিস তুই? আবার হাসপাতালে গেলি কেন? তোকে, আরে ভাই তোকে বলবো নি ঘটনা, তার আগে তোরা এখানে চলে আয়। আমার একা একা একদম ভালো লাগছে না। আচ্ছা থাক, আমি এখনই আসতেছি। আয়ান ফোন কেটে দিলে আবির কল লিস্ট চেক করে দেখে বাইরের দেশ থেকে ফোন দিছিল মিস্টার নাদেম। তার সাথেই কথা বলছে ডাক্তার।
আবির ফোনে সবকিছু চেক করে তবুও অধরার থেকে কোনো কি ব্যাপার? মেসেজ বা সবাই মিস কল আমাকে পায় খুঁজে না। খুঁজে হয়রানি, আর অধরা একটা বারও আমাকে খোঁজ পর্যন্ত নিল না। এই যে মিস্টার, তোমার নাম তো জানা হয়নি, তাই নাম ধরে ডাকতে পারলাম না। এই নাও, ওষুধটা খেয়ে নাও। ধন্যবাদ ডাক্তার সাহেব। আমার নাম হলো আবির মাহমুদ রাসেল, সবাই আবির বলেই ডাকে। ও আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি অন্য কেবিনে যাই রুগী দেখতে। ঠিক আছে, আপনি যান, আমার বন্ধুরা এলোই বলে। আবির ওপরে কথাটা বলতে বলতেই দরজার দিকে তাকিয়ে দেখে আয়ান আর আহাত ওই হাঁপাচ্ছে শালা, দৌড়ে অসুস্থ এসে। আমি আর তোরা হাঁপাচ্ছিস কেন? এখানে হাঁপানোর কথা তো আমার। যেই খবর দিছিস না, হাঁপিয়ে কি আর কোনো উপায় আছে নাকি? দৌড়ে আসার কারণে পুরাই হাঁপিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে বসে, আমি একা একা বোরিং হয়ে গেছি। তোর এই অবস্থা কি করে হলো? আমি তো শুনলাম তুই কালকে অধরাকে নিয়ে নাকি ঘুরতে গেছিস। গিয়েছিলাম তো, আর সেখান থেকে ফেরার সময় আমার এমন অবস্থা হয়েছে। বুঝলাম না কেউ আমার উপর পিছন থেকে হামলা কেন করলো। যাক, হামলার কথা চিন্তা করে লাভ নেই, তোর কিছু হয়নি, এটাই আলহামদুলিল্লাহ। এখন একটু রেস্ট নে কেমন? কিসের রেস্ট? হ্যাঁ, আমার এখানে থাকতে একটুও ভালো লাগছে না। আমি আজকের দিন অধরার সাথে দেখা করা তো দূরের কথা, ফোনে কথাও বলতে পারিনি। তোর কপালে না আরো দুঃখ আছে, আমি বুঝলাম না। যেই মেয়ে তোকে এত ভালোবাসে অথচ একটা বারের জন্য নিলিও না, তাহলে একটা কিসের ভালোবাসা? হ্যাঁ, চুপ কর, তোরা আসলে আমার ভালোবাসা দেখতে পারিস না। আমার যে এই অবস্থা সেটা হয়তো অধরা জানে না, তাই তো খবর নেয়নি। তুই যেটা বললি সেটা হবে এখন, চুপ করে থাক। ওই, তোরা ডাক্তারের সাথে কথা বল, আমি এখানে থাকবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। একটা দিন এখানে আছি আর মনে হচ্ছে আমি এখানে কত কাল ধরে আছি। আচ্ছা দেখছি ডাক্তার কি বলে। আয়ানের কথা শেষ হতে না হতেই ডাক্তার বাবু চলে আসে, তাই আয়ান সেই ডাক্তার ডাক্তারকে সাহেব, জিজ্ঞেস করে। ওর এখন কি অবস্থা বলেন তো? ওই তো বলতেছে ওর নাকি এখানে ভালো লাগছে না, চলে যেতে চাচ্ছে বাড়িতে। সমস্যা নাই, তোমরা ওকে বাসায় নিয়ে যেতে পারো, তবে সাবধানে থাকতে হবে। যেখানে আঘাত লেগেছে সেখানে যেন ভুলেও কখনো আঘাত না লাগে। ঠিক আছে, আমরা সেটার খেয়াল রাখবো। আর ডাক্তার সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদের কি আছে, এটা তো আমার কর্তব্য, ডাক্তার হয়ে রোগীর সেবা করা। সেটা তো জানি, তবুও ধন্যবাদের একটা ব্যাপার স্যাপার আছে না। ঠিক আছে। এভাবে আরো কিছু কথা বলে আয়ান রিসেপশনে গিয়ে সকল কার্য শেষ করে আবিরকে সাথে নিয়ে বাসায় চলে আসে। বাসায় প্রবেশ করতে আবিরের মা তুই বোন এখন এসে। ঠিক আছিস তো? তোর এমন কি করে হইলো? কালকে না ভালো মানুষ গেলি বাড়ি থেকে? আরে মা, একদম চিন্তা করিও না তো, এই দেখো আমি একদম ফিটফাট আছি, আমার কিচ্ছু হয়নি। তোর এই স্বভাবটা না কখনো যাবে না, দেখাই যাচ্ছে তোর অবস্থা কতটা খারাপ, আর বলছিস কিছু হয়নি। মা, তোমার ছেলে এমনি নিজের মাঝে কষ্ট লুকিয়ে রাখবে, তবু আমাদের বুঝতে দিবে না। ভাইয়া, তুই এমন কেন রে? না, তোদের দুজনের কান্না দেখে তো আমি এমনিতেই আরো বেশি অসুস্থ হয়ে পড়বো, এটা নিশ্চিত। থাক, আর অসুস্থ হইতে হবে না, এখন রুমে গিয়ে একটু রেস্ট কর, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করতেছি। আবিরের মা কথাটা বলে রান্নাঘরে চলে যায়, আর এইদিকে আয়ান ও আহাত আবিরকে ওর রুমে রেখে বাড়িতে চলে যায়। যদিও আবিরের মা ওদের খেয়ে যেতে বলেছিল, কিন্তু ওরা খায়নি, কেননা ওদের নাকি আচ্ছা একটা ভাই, কাজ আছে। একটা কথা বলতো, তোর আসলে কি হয়েছিল? আয়ান তো বললে আমাকে কারা যেন পিছন থেকে মেরেছে, কিন্তু আমি সেটা দেখতে পাইনি। আমার মনে হয় এই কাজটা তোর পরিচিত কেউ করেছে, যে তোকে সহ্য করতে পারে না বা তোর নাম শুনলেই ঘৃণা করে। আমার আবার এরকম শক্তি কি আছে? আমি তো কারোর সাথে ঝগড়া বিবাদ করিনি, তবে যে আমার উপর হামলা করেছে তাকে আমি ছাড়বো না। আবিরের কথা শুনে রিয়া কিছু বলতে যাবে, তার আগেই আবিরের মা খাবারের প্লেট হাতে রুমে থাকার ঢুকতে বলতে ঢুকতে হবে না, বলে। আগে খাবার খেয়ে শক্তি বাড়িয়ে নে, না হলে আবার কে বা কারা মেরে চলে যাবে। মা, তুমিও আমার সাথে মজা নিচ্ছ তাই না? আসলে লোকে ঠিকই বলে, সিংহর গর্তে পড়লে চামচিকাও লাথি মারে।
এত কথা না বলে খেয়ে নে, পরে তোর যা কথা বলার বলিস। দাও তাড়াতাড়ি, আগে খেয়ে উদ্ধার করি। আবিরের কথা শুনে আবিরের মা একটু হেসে আবিরকে নিজের হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে ছেলেকে রেখে মা মেয়ে চলে যায়। এদিকে অধরা ও অথই কফি শপে বসে কফি খাচ্ছে মনের আনন্দে। ঠিক এমন সময় অথই বলে, আমি আছির থেকে একটা পারো তো দেখলাম না, তুই আবির ভাইয়ের নাম নিলি বা ফোনে কথা বলতি। প্রেম করলেই কি শুধু সবসময় কথা বলতেই হবে নাকি? হ্যাঁ, আমি কালকেই তো ওর সাথে অনেক ঘুরলাম, তাহলে এখন আবার কথা বলতে হবে কেন? তুই জানিস আবির ভাইয়া অসুস্থ? সেদিন তোর সাথে দেখা করে বাড়ি আসার সময় কে যেন মাথায় আঘাত করেছে। আরে ভাই, আমি একটা কথা বুঝতেছি না, সে অসুস্থ ভালো কথা, মরে তো আর যায়নি তাই না? তার হয়তো কারোর সাথে শত্রুতা আছে। আবিরের শত্রুতা তো আমি জানি, শুধু তোর সাথে। সত্যি করে একটা কথা বলতো, কোনোভাবে এর পেছনে তোর হাত দিতে আবার? দেখ অথই, আমি ওর সাথে শত্রুতা করলেও এখন ওকে ভালোবাসি, সেটা তুই ভালো করেই জানিস, তাহলে আমি ওকে কেন মারতে যাব? সেটাও তো কথা না, আমি কিছুই ভাবতে পারছি না। আচ্ছা চল যাওয়া যাক, এখন আর ভালো লাগতেছে না। চল তাহলে। তারপর ওরা সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে অধরা আবিরের নাম্বারে কল দেয়। ফোনটা যখন আবিরের হাতেই ছিল তখন কলটা রিসিভ করতে Sorry বেশি বাবু, দেরি তুমি যে হলো না। অসুস্থ সেটা আমি জানতাম না। আসলে আমি কাজে বিজি থাকায় তোমার সাথে একটুও কথা বলতে পারিনি। না সমস্যা নেই, এখন তোমার কাছে অনেক কাজ, যেখানে আমার কোনো দামই নেই তো। এভাবে বলছো কেন? আমি যদি তোমাকে সেদিন সাথে নিয়ে আসতাম তাহলে এমনটা হতোই না। সেটাও হয়তো ঠিক। আচ্ছা আমার না এখন ভালো লাগছে না, পরে কথা বলি, খুব ঘুম ঘুম পাচ্ছে। আচ্ছা বাবু, তুমি তাহলে ঘুমাও। মা। অধরার আদর পেয়ে আবিরের মনে জমে থাকা সব অভিমান দূরে চলে গেল। আসলে ছেলেদের মনকে শান্ত করতে মেয়েদের এই একটা বুদ্ধি যথেষ্ট। এদিকে অধরা ফোন রেখে মনে মনে বসে, তোকে না মারা পর্যন্ত এই অধরা চৌধুরীর শান্তি হবে না, তোকে তো এর শাস্তি পেতেই হবে। অধরা কথাগুলো বলছে আর নিজেই নিজের সাথে হাসাহাসি করতেছে। এভাবেই দেখতে দেখতে চলে যায় ওদের জীবন থেকে আরও কিছুদিন। এখন কেন জানি আবিরকে অধরা এড়িয়ে চলে। তার কারণ আবির এখনো জানে না। ওদের রিলেশনের 1 বছর শেষ হলে একদিন অধরা আবিরকে বলে, কাজের জন্য তোমাকে তেমন সময় দিতে পারছি না, তবে অনেক কষ্ট করে আজকে তোমার কাছে আসলাম। 2 দিন পরে আমার জন্মদিন, তুমি তোমার বন্ধুদের সাথে নিয়ে কিন্তু অবশ্যই আসবে, না হলে আমি খুব রাগ করবো কইলাম। আমার কলিজার জন্মদিন আর আমি আসবো না, এটা কি হয় নাকি? হ্যাঁ, আমি ওদের নিয়ে অবশ্যই আসবো। তুই শুধু এসেই দেখ, তোর কপালে কি আছে সেটা আমি নিজেও জানি না। আচ্ছা বাবু, এসো তাহলে, আমার অনেক কাজ এখন, তাহলে আসি। আর একটু সময় থেকে গেলে কি ভালো হতো না বলো? না শোনা, আর একটুও থাকা যাবে না, বাড়িতে কত কাজ, আর আব্বু আজকে বাসায় আছে। আচ্ছা তাহলে যাও সাবধানে। আবিরের কথা শুনে অধরা আর কোনো জবাব না দিয়ে সোজা চলে আসে এই দিকে। আবিরও খুশি মনে চলে আসে। ওর বন্ধুদের নিয়ে 2 দিন পরে জন্মদিনের অনুষ্ঠানে গেলে কি হয়েছে সেটা তো শুনেছে, তাই আর কইলাম না। এখন তাহলে বাস্তবে ফিরে ভাইয়া, আসি কেমন? তোর প্রেম কাহিনী শুনে আমার তো বাংলা সিনেমার কোনো অংশে কম মনে হচ্ছে না। তোর সাথে এত কিছু ঘটে গেছে আর আমি সেটা জানি না। তোকে বললে না তুই জানবি। এখন তুই যা, আমি একটু ঘুমাই, আমার ভালো লাগছে না। আজকে পাগলিটার কথা বড্ড মনে পড়ছে। আমি বুঝি না, যে মেয়ে তোর সাথে এত কিছু করেছে আর তুই এখনো তার কথা বলছিস। হ্যাঁ, কি করব বল, ও যে আমার এইখানে গাথা আছে, চাইলেও না ভুলতে পারি না। ওকে যত বেশি ভুলে থাকতে চাই ততই বেশি মনে পড়ে। তোর যা মন চাই সেটাই কর, আমি গেলাম। রিয়া কথাটা বলেই চলে যায়। আবিরও মন মরা হয়ে বসে আছে। এভাবে চলে যায় কয়েকটা দিন। এখন আবির কোনোভাবেই অধরাকে ভুলে থাকতে পারছে না। মা, আমি তাই অনেক একদিন চেষ্টা আবির করেছি বলে, ওকে ভুলে থাকার, কিন্তু পারছি না। আর আমার মনে হয় না ওর সামনে থাকলে ওকে ভুলে থাকতে পারবো। তাহলে তুই এখন কি করতে চাইছিস সেটা বল। হ্যাঁ, আন্টি ঠিকই বলেছে। তুই কি করতে চাচ্ছিস সেটি বল। আমি চাচ্ছি আমি বাইরে চলে যাব, তবু যদি ওকে ভুলে থাকতে পারি।
আবিরের মুখে বাইরে যাওয়ার কথাটা শুনে সবাই যেন ভূত দেখার মতো চমকে ওঠে। আয়ান অবাক ওই হয়ে হালাই, জিজ্ঞেস করে, তোর মাথা কি গেছে নাকি? নুন আনতে পান্তা পুড়িয়ে ফেলিস আর বলছিস বাইরে যাবি? তুই জানিস বাইরে যেতে কত টাকা খরচ হয়? আবির, পাগলামি করিস না। তুই তো ভালো করে জানিস আমি প্রবাস শব্দটা শুনতে পারি না। এই প্রবাস আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আমি নতুন করে আর কিচ্ছু হারাতে চাই না বাবা। মা, আমি কিন্তু তোমার কথা কোনো মতেই বুঝছি না। সব যেন আমার মাথার উপর দিয়ে যায়। আর তাছাড়া তোমরা তো জানো আমি বাইরে গেলে কোনো সমস্যা হবে না, কেননা আমি অনেক আগে থেকে বাইরের লোকের সাথে যোগাযোগ রাখি। এখন তাদের সাথে কথা বলছি, তারা ভিসাও পাঠিয়েছে। তোর সাথে বাইরের দেশি মানুষের সাথে যোগাযোগ কি করে হলো শুনি, যেখানে তুই তো একটা গ্যারেজে কাজ করিস? আসলে আমি অনেক আগে থেকে বাইরের মানুষের সাথে ফ্রিল্যান্স নিয়ে কাজ করি, সেই সুবাদে তাদের সাথে আমার একটা ভালো পরিচয় হয়ে গেছে। আর তাছাড়া আমাকে অনেক বড় হতেই হবে। ওই কোটিপতির মেয়েকে আমার করে পেতেই হবে, ওকে আমার পায়ে পড়তেই হবে। তোর মাথা আসলেই গেছে সালা। তুই নিজে কানে শুনলি আর দেখলি অধরার বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরেও অন্যের বউকে নিজের করে পেতে চাস? এই শরম করে না তোর? শরম কিসের? অধরা শুধু আমার, আমি ছাড়া ও কারো হতে পারে না। তোরা দেখিস অধরা ওই ছেলেকে কোনোদিনই বিয়ে করবে না। একটা কথা আছে না, পাগলের সুখ মনে মনে, তেমনি তোর হয়েছে। যেই মেয়ে নিজের মুখে বলেছে আর তুই সেটাকেই অবিশ্বাস করতেছিস। আরে ভাই, আমার নিজের উপর ভরসা আছে। এখন আমার সবকিছু হয়ে গেছে। পরশুদিন আমার ফ্লাইট সকাল 8টায়। সব কিছু করে আমাদের জানাইলি, তাই না? তবে আমি তোকে আটকাবো না। দোয়া করি যেখানেই যাস আল্লাহ যেন তোকে সবসময় ভালো রাখে আর তোর মনের সকল আশাকে পূরণ করে। এভাবে সবাই আরো অনেক কথা বলে। দেখতে দেখতে দিন চলে যায়। কালকেই আবির চলে যাবে। রাতে আবির সবকিছু গুছিয়ে শুয়ে আছে। বারবার ফোন বের করে অধরার ছবি দেখছে। খুব করে মনে হচ্ছে একটা বারের জন্য অধরার কণ্ঠটা শুনতে। আবির সকল জল্পনা কল্পনা ছেড়ে ফোন দিয়ে বসে। এদিকে অধরা মাত্র রুমে প্রবেশ করে তখনই ফোনটা বেজে ওঠে। অধরা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে সেই চিরচেনা নাম্বার। নিজের অজান্তেই মনের মাঝে খুশির বন্যা বয়ে যাচ্ছে। অধরা রিসিভ করে চিনেও না হ্যালো, চেনার ভান আসসালামু করে। আলাইকুম। কে বলছেন? বাহ, এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে? ভুলতে পারলে বলো? আমি তো হাজারবার চেষ্টা করেও তোমার চাঁদ মুখটা ভুলতে পারছি না। আরে তুই আমাকে বলতে পারছিস না? আমার কাছে একটা আইডিয়া আছে ভুলে থাকার। যদি চাস তো বলি, চিন্তা করিস না, কোনো টাকা দিতে হবে না। তা শুনি, তোমাকে ভুলে থাকা সেই আইডিয়াটা কি? ওই যে তোদের বাড়ির পাশে বড় একটা নদী আছে না, ওখানে গিয়ে বড় একটা মাটির কলসি গলায় বেঁধে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়বি। তাহলেই আর চাইলেও আমাকে মনে পড়বে না। অধরার কথা শুনে আবিরের কলিজা যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কান্নায় যেন বুকটা ফেটে যাচ্ছে। খুব কষ্ট এমন তো নিয়ে হওয়ারই অধরাকে কথা বলে, ছিল। আমি যদি তোমার জীবন থেকে সত্যি হারিয়ে যাই তাহলে তো অনেক খুশি হবে, তাই না? অনেক অনেক খুশি হব, যেটা তোকে বলে বোঝাতে পারবো না। কেননা তোর মতো ছোট লোকের নামটা শুনলেই আমার বমি আসে। আচ্ছা, আজকের পর থেকে আর কখনো তোমাকে বিরক্ত করব না। তোমাকে ছেড়ে চলে যাব অনেক দূরে, যেখান থেকে চাইলেও আর। আবিরের পুরো কথাটা শেষ হওয়ার আগেই ফোনটা ঠাস করে বন্ধ হয়ে যায়। আবিরের চোখের পানিতে পুরো শরীর যেন ভিজে গেছে। এদিকে আবিরের বলা শেষ কথাটা অধরাকে বেশ করে ভাবাতে থাকে, কিন্তু কোনোভাবেই বারবার আবিরকে কল দিয়ে ফোনে পায় না। তাই আর বেশি চেষ্টা না করে ঘুমিয়ে পড়ে। এইদিকে সকালে আবির সবার থেকে বিদায় নিয়ে চলে আসে ইতালি। সেখানে আবিরের আগে থেকেই পরিচিত একজন ছিল, তাই কোনো অসুবিধা হলো না। আবিরকে নিয়ে বাসায় চলে যায়। এদিকে আবির ঠিক করে কিছুদিন বাড়িতে কথা বলবে না, কেননা তাদের সবার সাথে যোগাযোগ করলে এখানে থাকতে কষ্ট হবে। আবির ইতালিতে এসেছে আজ 1 মাস হয়ে গেছে। এর মাঝে দেশে কারোর সাথেই কথা বলেনি। এদিকে আয়ান আর আহাত আয়ান ওদের ভাইয়া, বাড়িতে আসতে, তোমরা কি বলতে পারো আমার ভাইয়া কেমন আছে? সে যে গেল আর তো কোনো খবরই নিল না। না রে, ও আমাদের সাথেও যোগাযোগ করেনি। হয়তো এই কোটিপতির মেয়েকে মনে পড়বে বলেই দেশের কারো সাথেই কথা বলছে না।
আয়ান, আবিরের আবার কোনো বিপদ হয়নি তো? আবার এমনিতেই ও অজানা লোকের মাধ্যমে সেখানে গেছে। আন্টি, এখন কথা হলো গিয়ে, ওইটা তো বাংলাদেশের কোনো একটা শহর না যে মন চাইলো আর খুঁজে নিয়ে আসলাম। এখন আমার ওর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো বুদ্ধি নেই। সেটাই তো দেখছি। আচ্ছা তোরা বসে, আমি খাবার দিচ্ছি। তারপরে ওরা খাবার খেয়ে চলে যায়। এইদিকে প্রথম অবস্থায় অধরা আবিরের কথা মনে না পড়লেও এখন ধীরে ধীরে আবিরের স্মৃতিগুলো ওকে জড়িয়ে ধরে আছে, যেন চাইলেও ওর স্মৃতিকে একপাশে সরিয়ে রাখতে পারছে না। অধরাকে এভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখে অথই জিজ্ঞেস করে, তুই এইভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? তোর না আবির ভাইয়ের সাথে শপিং করতে যাওয়ার কথা আঙ্কেল জানালো? আমার কিছুই ভালো লাগছে না। আমি শপিং করতে যাব না রে, কেমন জানি লাগছে আমার। সে কি কথা? তোর তো এখন ভালো লাগার কথা। আবির নামের ছেলেটা আর তোকে জ্বালাতন করে না, টাকাওয়ালা ছেলের সাথে বিয়ে হচ্ছে, তাহলে খারাপ কেন? জানি না কেন, তবে আমার আজকে কেন জানি আবিরের কথা খুব মনে পড়ছে। আমি যতই মন থেকে ওকে দূরে সরাতে চাইছি, ততই ও আমার মনে পেরে বসছে। আর এখন এইসব কথা বলে লাভ নেই, বিয়ের জন্য প্রস্তুত হ। আঙ্কেল বলেছে শপিংয়ে যেতে, না হলে তুই তো আঙ্কেলকে চিনিসই। যেতেই হবে, কি আর করা। আচ্ছা তুই কি আবিরের কোনো খোঁজ জানিস নাকি? ও মনে হয় আমাকে বেঈমান বলে ভুলে গেছে, তাই না? হাহা, সে যে ভুলে যাবে তোকে? হাসালি। সেদিন দেখলি না, তার বউ ছাড়া তুই কারোর বউ হতে পারবি না, তোকে আবিরের বউ হতেই হবে। কেন মিথ্যে কথা বলছিস? আমাকে যদি তার বউ হতেই হয়, তাহলে সে কেন আমাকে নিয়ে যাচ্ছে না? নাকি আমার বিয়ে হয়ে গেলে এসে আমার সন্তানের মুখে মামা মামা ডাকটা শুনবে? জানি না তবে আমি এইটুকু জানি, সে তোকে এত সহজে ছাড় দিবে না। আর সে যেহেতু বলেছে তোর সাথে ও ছাড়া কারোর বিয়ে হবে না, তো হবেই না। সেটাই যেন হয়। তুই বসে, আমি রেডি হয়ে আসছি। অধরা কথাটা বলেই ড্রেস নিয়ে ওয়াশরুম থেকে রেডি হয়ে আসে। অথই আর অধরাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা অধরা আজকে আবিরের দেওয়া সেই শাড়িটাই পরেছে। অথইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, তাকিয়ে আছিস কেন? কি দেখছিস? হ্যাঁ বুঝলাম না তোর আজকে কি হয়েছে? আবিরের দেওয়া সেই কম দামি শাড়িটাই পরেছিস। জানিস অথই, সেদিন ওকে অনেক অপমান করেছে, কিন্তু আজকে এই শাড়িটা পরে কেন জানি মনে হচ্ছে ও আমার সাথেই আছে। আমার মনে হচ্ছে এটার থেকে দামি কোনো গিফট হতেই পারে না। এসব আবেগী কথা বাদ দিয়ে চল যাওয়া যাক, না হলে আবির ভাইয়া আবার রেগে বম হয়ে যাবে। ওই রাগ করলে তাই আমার কি? অনেক কিছুই হবে না যদি এই কথাটা তোমার বাপে শুনে। তুমি তো তাকে চেনো না, সে কোন লেভেলের মানুষ। বান্ধবী, আমার বাবাকে আমার থেকে তুই বেশি চিনিস নাকি? হ্যাঁ অথই শোন, তোকে একটা কথা বলি। আমি যে আবিরের সাথে এমন করেছি তার পিছনে একটা রহস্য আছে, যেটা তুই পরে জানতে পারবি। তোর কোনো কথাই আমার জানতে হবে না, এখন চল। অধরা আর কোনো কথা না বলে সোজা অথইকে নিয়ে রুম থেকে বের হয়। এদিকে আদিব অধরার বাবার সাথে বসে কথা বলছিল। হঠাৎ অধরাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে সেটা দেখে। এভাবে দাঁড়িয়ে গেলে কেন? আঙ্কেল, সিঁড়ি দিয়ে পরি নামছে। পাগল হলে নাকি? এখানে পড়ি আসবে কোথা থেকে? বিশ্বাস না হয় ওই যে দেখো, সাক্ষাৎ আসমান থেকে নেমে আসা কোনো এক পরি। এবার রফিক সাহেব আদিবের কথা শুনে পেছনে ফিরে দেখে অধরা, আর সেও অবাক হয়ে যায় অধরা আজকে শাড়ি পরেছে, যাতে করে ওকে একটু বেশি সুন্দর লাগছে। অথই আদিবের সামনে এসে হাতে তুড়ি বাজিয়ে বলে, আমার বান্ধবীর দিকে না তাকিয়ে চলেন যাওয়া যাক, দেখার তো আরো অনেক সুযোগ পাবেন খুঁটে খুঁটে। অথইয়ের কথা শুনে আদিব একটু লজ্জায় পড়ে গেল। অথই যে এভাবে লজ্জা দেবে সেটাও ভাবনার বাইরে। অথইয়ের কথা শুনে আদিব আস্তে করে বলে, থাক আর তোতলাতে হবে না, এখন চলেন যাওয়া যাক। বান্ধবী চল তাড়াতাড়ি। তারপর ওরা আর কোনো কথা না বলে সোজা বেরিয়ে পড়ে। আদিব গাড়ি স্টার্ট দিতেই গাড়ি তার আপন ঠিকানায় ছুটতে শুরু করে। বেশ কিছুক্ষণ সময় পরে ওরা পাশের একটা শপিং মলে পৌঁছে যায়। তারপরে তিনজনে মলের ভেতরে ঢোকে। যা যা পছন্দ হয় তুমি নিয়ে নাও, আমি সাথেই আছি। আদিবের কথা জবাবে অধরা কিছুই বলল না, কেননা অধরা একটু ইচ্ছে হচ্ছে না আদিবের সাথে কথা বলতে।
যেটা দেখে আদিবের একটু হলেও রাগ হয়, কিন্তু কিছু বলে না। আবিরের ঘটনাটা মনে করে। ওরা সেটা দেখে অনেক কিছু কিনে শপিং শেষ করে বাইরে আসতে যাবে, ঠিক তখনই আয়ান সামনে পড়ে যায়। আয়ান ওদের দেখে মুখ ঘুরিয়ে চলে যেতে নিলে এই যে অধরা আয়ান ডাক ভাইয়া, দিয়ে বলে, আপনার বন্ধু কোথায় গেছে? ওকে তো আপনার সাথে দেখছি না। অধরার কথার জবাবে আয়ান কিছু না বলে আবার চলে যেতে নিলে অধরা আপনি কি আবার কানে ডেকে কম বলে, শোনেন নাকি? হ্যাঁ, আমি বলছি আপনার বন্ধু কোথায়, আর সেটা না বলেই চলে যাচ্ছেন। এবার অধরার কথা শুনে আয়ান বেশ রাগ নিয়ে ঝাঁঝালো আমার বন্ধু কণ্ঠেই বলে জাহান্নামের ওঠে, চৌরাস্তায় আছে, সেটা জেনে আপনার কি? হ্যাঁ, আর একটা অপরিচিত ছেলের সাথে কিভাবে বিহেভ করতে হয় জানেন না? এইটুকু কমন সেন্স নেই আপনার? যত সব মূর্খের দল, কোথা থেকে যে আসে এরা। আয়ানের কথা শুনে অধরা একটু হলেও লজ্জিত হয়, কিন্তু এমন করে কথা বলাটা মোটেও আদিবের পছন্দ হয়নি। তাই সে আয়ানের উপরে ওই রেগে তোর গিয়ে বলে, সাহস তো কম না, আমার ফিয়ান্সের সাথে এভাবে কথা বলিস? একেবারে মেরে বালি চাপা দিয়ে দিব। হ্যাঁ, আপনার হুঙ্কার শুনে মনে হয় আমি ভয়ে চুপসে গেলাম। কে বলেছে আপনার হবু বউকে আমার সাথে কথা বলতে? হ্যাঁ, কি তুই আমার মুখে মুখে কথা বলিস? তুই জানিস আমি কে, আমার পাওয়ার কত? আপনি কে সেটা জেনে আমার কি লাভ? আমি কি আপনার পরিচয় জেনে পাওয়ারের কথা শুনে সেটা দিয়ে পানি খাবো নাকি? হ্যাঁ, তোকে আমি দেখে নিব, মনে রাখিস। দেখা যাবে আপনি আমার কি বাল ছিঁড়তে পারেন। আমি অপেক্ষায় রইলাম। আয়ানের কথা শুনে আদিব কিছু বলতে যাবে তার আগেই আদিব ভাই অথই এসব বলে কি ওঠে, শুরু করলেন? আমরা কি এইসবের জন্য এসেছি নাকি? আর এই যে আয়ন ভাইয়া, আপনি এখন জানতো। এই শোনেন ম্যাডাম, এইসব পাগলা ষাঁড়কে সবসময় গলায় দড়ি দিয়ে রাখবেন, নাহলে যে কারো উপরে হামলা করে বসবে। এদের কোনো কাণ্ডজ্ঞান থাকে না। আয়ানের কথা শুনে আদিবের তো মাথা গরম হয়ে যায়। আদিব রেগে আয়ানকে মারতে গেলে অথই ও অধরা আটকায়, আয়ানকে সরে যেতে বলে। আয়ানেরও এখানে থাকার মুড নাই, ভাইয়া, তাই সে আপনি চলে পায়ে যায়। কেউ কামড় দিলে আপনি কি তার পায়ে কামড় দিবেন না? তোমরা শুনলে না ও কি বলল? আমি ওকে দেখে নিব। ও পাতালে লুকাক আর কোথায়, আমি ওকে বালি চাপা দিয়ে দেব। হয়েছে, এখন চলেন তো। আপনি কথা না বাড়ালে এত দূর কথা এগিয়ে আসতো না। ও এখন সব দোষ আমার, তাই না? আচ্ছা, দোষ যেহেতু আমার, তো দোষ আর একটু করবই, দেখবি। চল এখন। সে দেখা যাবে কি করতে পারেন আপনি। এখন তো চলেন, বাসায় যাই। এরপর কেউ আর কোনো কথা না বলে সবাই বাসায় চলে আসে। আদিব ওদের নামিয়ে দিয়ে কোনো কথা না বলেই অধরা, চলে এটা যায়। আবার কোনো ঝামেলা পাকাবে নাকি? আয়ন ভাইয়ের সাথে আবার কিছু করলে তো আবিরকে ছাড়বে না। কি বানি, আমি জানি না সঠিক, দেখা যাক কি হয়। আচ্ছা অথই, আয়ান ভাইয়াকে আবিরের কথা জিজ্ঞেস করলে বললো না কেন? কেন বলবে বে? তুই তাদের সাথে যেই ব্যবহার করছিস সেটার পরেও তোর সাথে কথা বলেছে, এটাই তো অনেক। হয়েছে, এখন চল ভিতরে যাই। এমনিতে কেমন মাথাটা ব্যথা করছে। শুধু কি মাথা ব্যথা নাকি, আরো কত কি হবে, শুধু সময়ের অপেক্ষায় থাক। একটা ছেলেকে নিয়ে তুই কম খেলিস নাই, জীবনটা তছনছ করে ফেলেছিস। তোর পায়ে পড়ি প্লিজ, এই কথা আর বলিস না, আমি সহ্য করতে পারছি না। আমার কপাল আমি নিজেই খাইছি, সেটা দোষ কাউকে দিচ্ছি না। ওর সাথে অন্যায় করেছি সেটাও মানি। আমি প্রতিশোধের নেশায় পাগল হয়ে গেছিলাম রে বান্ধবী, পাগল হয়ে গেছিলাম। এখন আর সে কথা বলে লাভ নাই, সে তো এখন চলে গেছে। সে কোথায় যাবে? আমার কাছে ওকে ফিরে আসতেই হবে। মানুষটা যেমন নরম তেমনি আবার রাগী। অথইয়ের কথার আর কোনো জবাব না দিয়ে ভেতরে চলে যায় অধরা। এদিকে অথইও পিছে পিছে চলে আসে। অথই খুব ভালো করেই বুঝতে পারছে অধরা এখন আবিরকে খুব মিস করছে। এইদিকে আবির অফিসে বসে কাজ করতেছে, তখন আবিরের কেবিনে কি ব্যাপার নাদিম মিস্টার চলে আবির, আসে। এখন কাজে মন বসছে তো নাকি? যদিও তোমার বাড়ির কথা মনে পড়ছে। ভাই তুমি না হলে আমি এতদূর কোনোভাবেই আসতে পারতাম না। তুমি যে আমাকে এভাবে সাহায্য করবা সেটা কল্পনাও করতে পারিনি। তোমার কারণে আমি এই ব্যবসাটা শুরু করতে পেরেছি, সেটা এখন অনেক বড় হয়ে গেছে। আমি তো কিছুই করিনি, শুধু দেখে রেখেছি, এইটুকু মাত্র। যা করার তুমি করছো বাংলাদেশে থেকে। তবে একটা কথা বলতেই হবে, তোমার মতো ছেলেকে পেয়ে ও যেই মেয়ে হারিয়েছে সে হতভাগীর থেকে কোনো অংশে কম না। থাক ভাই, আর গভীরে যাওয়ার দরকার নেই। যা হওয়ার তা তো হয়েই গেছে।
তবে ভাই আমি বেশি দিন এখানে থাকবো না। এখানে তুমি সামলাবা আর আমি বাংলাদেশটা সামলাবো। এই যে যেই টাকার জন্য ও আমাকে ছেড়ে গেছে সেই টাকা দিয়ে আমি ওকে আমার করে নেব। ওকে ভাই, তোমার জন্য শুভকামনা রইল। এভাবে আরও অনেক কথা বলে আসলে আবির আগে থেকেই ধীরে ধীরে একটা ব্যবসা দাঁড় করিয়েছিল, যেটা এখন অনেক বড় আকার ধারণ করেছে। কি পাঠক ভাইয়েরা, বুঝতে পারছেন তো? আপনাদের নায়ক কোনো সাধারণ মানুষ না। এইভাবে কেটে যায় 6টা মাস। আজকে আবির দেশে এসেছে। আবিরের বাড়িতে সেই দরজায় দাঁড়িয়ে মা, শুনতে পায়। ভাইয়া কি আমাদের ভুলে গেল নাকি? সেই যে গেল আর একটি বারো খবর নেবার প্রয়োজন মনেও করলো না। সেটাই তো বুঝতেছি না। মাসে মাসে টাকা তো ঠিকই পাঠাতো, কিন্তু সেখান থেকেও কোনো খবর বলতে পারিনি। জানিও এখন কোনো অবস্থায় আছে। আবির ওর মা বোনের কথা শুনে দরজায় হেলান দিয়ে তোমরা হাসতে পিছনে না হাসতে দেখে বলে। শুধু কথা বললে কি দেখবে নাকি? আমি এখানে, দেখো। আবিরের কথা শুনে ওর মা বোন পিছনে ফিরে দেখে আবির দরজায় দাঁড়িয়ে কথা বলছে। রিয়া দৌড়ে এসে আবিরকে ওই জড়িয়ে পাগলি, ধরে কান্না তুই করে এবার দেয়। কান্না করছিস কেন? হ্যাঁ, দেখছিস না আমি এসেছি। ভাইয়া তুই খুব মজা। আমাদের ভুলে এতদিন কি করে থাকতে পারলি বল? আমাদের কথা কি তোর একটা বাড়ির জন্য মনে হয়নি? তোদের সাথে যোগাযোগ করলে হয়তো আমি নিজেকে আটকে রাখতে পারতাম না, তাই বুকে পাথর বেঁধে থেকেছি। কিন্তু দুষ্টুমিগুলোকে মিস করেছি বলেই দৌড়ে চলে আসলাম। তোকে আমি আর কোথাও যেতে দেব না বললাম। তুই জানিস আমি একটা দিনও শান্তি মতো থাকতে পারিনি তোর সাথে ঝগড়া না করে। পাগলি একটা। রিয়া, আমার ছেলের সাথে তুই একাই কথা বলবি নাকি আমাকেও একটু কথা বলতে দিবি? না, আমার ভাইয়ের সাথে আমি একাই কথা বলবো। কত দিন হলো ঝগড়া করি না, সেই সব উসুল করব, তারপরে অন্য কথা। হয়েছে, আর ঝগড়া করতে হবে না। এখন যা রুমে যা। আর আবির, তুই দেশে আসলি একবার বলতেও তো পারতি, তাই না? তোর জন্য তোর বন্ধুরা তোর আগে ফায়ার হয়ে আছে। আসলে মা, আমি অধরাকে কোনোভাবেই ভুলতে পারছি না। অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। তোমাদের কথা মনে পড়লেই আপনা আপনি ওর কথাও মনের মাঝে উকি দিতে শুরু করে। কিছুদিন আগে আমাদের এইখানে 2টা মেয়ে আইছিল তোর খোঁজ করতে, কিন্তু আমি তাদের কিছুই বলিনি। তারা নাকি গ্যারেজ থেকে এই বাড়ির ঠিকানা পাইছিল। কি বলো মা? 2টা মেয়ে এসেছিল আমাদের বাড়িতে, তা আবার আমার খোঁজে? কিন্তু সেই মেয়ে 2টা আবার কারা সেটাই তো জানা হলো না। যেই হোক না কেন, তবে বাবা 2টার মাঝে একটা মেয়ে সেই সুন্দরী, আমার তো দেখেই পছন্দ হয়েছে। আর হ্যাঁ, ওই মেয়েটার নাম বলেছে কি যেন, ও হ্যাঁ মনে পড়েছে, অধরা। কি? অধরা এসেছিল? যে আমাকে পছন্দ করে না, গরিব বলে তাড়িয়ে দিয়েছিল, সে হঠাৎ আমার বাড়িতে কেন আসবে? মা, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আবিরের কথা শুনে আবিরের মা কিছু বলতে যাবে তার আগেই দরজার কাছ থেকে আয়ান বলে ওঠে। ভুল কিছু বলেনি, এখানে অধরাই এসেছিল। সে আমার কাছে তোর খবরও অনেকবার জানতে চেয়েছিল, কিন্তু আমি বলিনি। তাই হয়তো গ্যারেজে গিয়ে বাড়ির ঠিকানা নিয়ে এসেছিল। কি বলিস? আমার তো বিশ্বাস হচ্ছে না। যাই হোক, ওর কথা বাদ দে। কেমন আছিস সেটা বল। হারামি, তোর সাথে তো কোনো কথাই নাই, তাহলে কেমন আছি সেটা কি করে বলবো? শুধুমাত্র অধরাকে ভুলে থাকার জন্য। কিন্তু আমি চেষ্টা করছি, হেরে গেছি। ওকে ভুলতে পারিনি হাজার চেষ্টা করে। না ভুলেও কোনো লাভ নাই। আমি শুনেছি কালকে অধরার বিয়ে আদিবের সাথে। সেটা বলার জন্যই তোকে হাজার জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। আজকে হয়তো আমার সাথে দেখা হলে বলেছে ওর বিয়ে ওই ছেলের সাথে না, বরং আমার সাথেই হবে। তোর কি মনে হয় আমি এমনি এমনি এদেশে এসেছি? আরে না, আমি খবর পেয়েই দেশে এসেছি। ওকে আমি এত সহজে ছাড়বো না। আমার জীবনের সাথে খেলেছে, সেই মাসুল ওকে দিতেই হবে। দেখ আবির, এসব নিয়ে মাথা ঘামাস না। তোকে বড় কিছুর সম্মুখীন হতে হবে। তবে মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে। যাক, অধরাকে তোমার পছন্দ হয়েছে সেটাই অনেক। ওকে বউ হিসাবে এই বাড়িতে আনবোই মা, সমস্যা নেই। যত তাড়াতাড়ি পারিস আমার বৌমাকে নিয়ে আয় এই বাড়িতে। আমার যে আর ধৈর্য সইছে না। আন্টি, একটা কথা মনে রাখেন, বিন্দি মরিচ কিন্তু দূর থেকে দেখতে হেব্বি সুন্দর লাগে, কিন্তু খাওয়ার সময় বোঝা যায় ভেতরে কি আছে। তেমনি অধরাও বিন্দি মরিচের থেকে কম না। আবার ওর বাপটাও 1 নম্বরের শয়তান।
সালারে মন্ডায় যায় এক গ্লাস পানিতে চুবাই রাখি। কিরে আয়ান, সে আবিরের শ্বশুর হবে, আবিরের মাথা ব্যথা নাই, তাকে নিয়ে তাহলে তোর এত মাথা ব্যথা কেন? আন্টি, তুমি তো জানো না অধরার বাপ মিস্টার রফিক সাহেব কত বড় মাপের হারামি একটা। আয়নের মুখে রফিক নামটা শুনে আবিরের মায়ের বুকের ভেতরটা কেঁপে ওঠে। কাঁপা কাঁপা আয়ান, গলায় তুই বলে, এটা কি নাম বললি আবার বল। আবিরের মা কথাটা বলে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। ওরা ধরাধরি করে বিছানায় শুয়ে মাথায় পানি ঢালতে থাকে। বেশ কিছু সময় পরে জ্ঞান ফিরে আসে। আবির ওর মাকে তোমার হঠাৎ জিজ্ঞেস কি করে, হলো যে এভাবে মাথা ঘুরে পড়ে গেলে? নিশ্চয়ই প্রেশারের ওষুধ ঠিকমতো খাও না, তাই না? আসলে তো চিন্তা ওষুধ নিয়মিত খাওয়া হয় না, ইদানিং প্রেশারটাও কেমন জানি বেড়েছে। ওই সাতচুন্নি, তুই মার একটু যত্ন নিস না, তাই না? সবসময় মেকআপ করা নিয়েই পড়ে থাকিস। ভাইয়া, একদম মিথ্যা কথা বলবি না। আমি সব সময় মায়ের সেবা করেছি। মা ওষুধ যদি না খায় তাহলে আমি কি করতে পারি? হয়েছে, তুই গিয়ে মার জন্য খাবার আর ওষুধ নিয়ে আয়, যা। যাচ্ছি। সবাই শুধু আমার উপরে রাগ দেখাতে পারে। আমার মনে হয় স্বাধীনতা বলতে কিছুই নেই। রিয়ার আগে গজগজ করতে করতে চলে যায়, কিন্তু সময় পরে খাবার আর ওষুধ নিয়ে আসলে আবির ওর মাকে খাইয়ে দেয়। এভাবে কেটে যায় কিছু সময়। বিকেলে আবির, আয়ান ও আহাত রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় পেছন থেকে অথই ডাকে। চ্যালেঞ্জ দিয়ে এভাবে দূরে দূরে থাকলে কি আর হবে নাকি? আপনি শোনেন নাই আদিবের সাথে কালকে অধরার বিয়ে? আপনার জন্য আমার বান্ধবী কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে, এমনকি খাওয়া দাওয়া বাদ দিয়েছে। আজব, আপনার বান্ধবী খাওয়া দাওয়া বাদ দিছে তাতে আমার কি? আমি তো গরিব মানুষ, তাকে সুখে রাখার মতন আমার কিচ্ছুই নেই। সেজন্য তো সে আমাকে ছেড়ে টাকাওয়ালা ছেলেকে বিয়ে করেছে। এখন তো সে অনেক খুশি থাকার কথা। না ভাইয়া, ও ওই ছেলেকে বিয়ে করতে চায় না, ও আপনাকে মনে প্রাণে চায়, কিন্তু ওর পশ্চাৎ বাপ জোর করে আদিবের সাথে ওর বিয়ে দিচ্ছে। আমরা আপনাকে কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, এমনকি আপনার এই হারামি বন্ধুগুলো কখনো বলেনি আপনার কথা। দেখো তুই, তোমাকে আমি সম্মান করি তাই কিছু বলছি না। তোমার বান্ধবী আমাকে নিয়ে যেভাবে খেলছে, তারপরেও তুমি কি করে আমাকে বলছো তার কথা? আপনি তো চ্যালেঞ্জ করেছিলেন অধর আপনার বউ ছাড়া কারো বউ হতে পারবে না। হ্যাঁ বলছিলাম, আর সেটা কোনো ভুল কথা নয়। আমি বলছি সে আমার বউ হবে, তাই হবেই। আপনার কথা শুনে আমি হাসবো না কাঁদবো কিছুই ভেবে পাচ্ছি না। যেই মেয়েটা কালকে অন্য একটা ছেলের বউ হয়ে যাচ্ছে, আর আপনি বলেছেন সে আপনার বউ হবে। দেখো অথই, আমি তোমার সাথে কথা বলে মন মালিন্য করতে চাই না। একদিন তোমার কথার উপর ভরসা করেই আমি অধরার সাথে রিলেশনে গিয়েছিলাম। আজ আবার তোমার কথা শুনে নতুন করে কষ্টের সাগরে ডুব দিতে চাই না। হ্যাঁ, ও ঠিকই বলেছে। এখন আপনি চলে যান, আর আপনার বান্ধবীকে বিয়ের জন্য সুন্দর করে সাজিয়ে দেন গা, যেন তার হবু স্বামী তাকে দেখে পাগল হয়ে যায়। অথই আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আজ অথইয়ের মনটাও ছোট হয়ে গেছে, কেননা সেও চায় তো অধরা আর আবিরের মিলনটা হোক। এইদিকে অথই চলে যাওয়ার সাথে সাথে আবির, আয়ান ও আহাদ অন্যদিকে চলে যায়। আবিরের মনেও কোনো চিন্তা নেই অধরার জন্য, কেননা সে তো ভালো করেই জানে অধরা ওর ঘরেতেই বউ হয়ে আসবে। এদিকে অথই অধরার কাছে আসতেই অধরা আমাকে একটা বিষের বোতল এনে দিতে পারবি? আমি আবিরকে ছাড়া বাঁচতে পারবো না। কি বলছিস? হ্যাঁ এসব? হ্যাঁ, আমি মাত্রই দেখে আসলাম আবির ভাইয়া দেশে এসেছে। কি বলিস? কোথায় ও? আর ও কেমন আছে? আগের মতোই আছে তো নাকি? এত উত্তেজিত হোস না, কারণ সে এখন তোকে ভালোবাসে না। আমি তো কত করে বললাম কিছু একটা করতে, কিন্তু সে কিছুই করবে না, কেননা তার কাছে নাকি তোকে সুখে রাখার মতো কিছুই নেই। তুই টাকাওয়ালা ছেলে চেয়েছিলি, পেয়েছিস, তাকেই বিয়ে করতে বলেছে। ও কেন বোঝে না? আমার কিছুই চাই না, আমার শুধু ওকেই চাই। আমি শুধু ওকে ভুলে থাকার জন্য অভিনয় করেছি বাবার কথা শুনে। অধরা, এটার মানে কি? মানে খুব সোজা। সেদিন বাবা আমাকে আর আবিরকে একসাথে দেখেছে। আমি বাড়িতে আসলে বলে, অধরা, আমি তোকে টাকা পয়সা খরচ করে এই জন্য মানুষ করেছি যে তুই একটা পথের ভিখারির সাথে পার্কে বসে ফষ্টি নষ্টি করবি? বাবা তুমি এসব কি বলছো? আমি কোথায় আবার এসব করলাম? অধরার কথা শুনে ওর বাবা ঠাস করে গালে থাপ্পড় দিয়ে চিল্লিয়ে বলে, নাটক করতে আসবি না।
আমি তোকে দেখেছি ওই ছেলের সাথে। দেখ অধরা, আমি ভালো ভালো খারাপের খারাপ, আমি কি খারাপ সেটা তুই এখনো দেখিস নাই, তাই এই ছেলেকে ভুলে যা। আমি তোর বিয়ে আগেই আজবের সাথে ঠিক করে রেখেছি, আর তার সাথেই তোর বিয়ে হবে। আমি আবিরকে ছাড়া কাউকে বিয়ে করব না। তুমি আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিলেও না। সমস্যা নাই তো, আমি শুধু ফোনটা করব, আর কিছু সময় পরে খবর আসবে তোর আবির নাকি সে এই দুনিয়ার মাঝ থেকে চলে গেছে। অধরা ওর বাবার কথা শুনে পা জড়িয়ে ধরে বাবা, তুমি কাঁদে যা কাঁদে বলবে বলে, আমি তাই করব। তবুও তুমি আবিরের কিছু করো না। ও ছাড়া ওর পরিবারকে দেখার মতো কেউ নেই। ও খুবই গরিব ঘরের ছেলে, তাই তুমি ওর জীবনটা নষ্ট করো না। হ্যাঁ ঠিক আছে, তুই আমার কথা শুনবে আর আমি তোর কথা শুনবো। তুমি আমার একমাত্র মেয়ে, তোমাকে কি কষ্ট দিতে পারি বলো? আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করব, তবুও তুমি ওকে কিছু করো না। আমাকে কি করতে হবে সেটা বলো। এই তো আমার মেয়ের মাথায় বুদ্ধি হয়েছে মামুনি, বেশি কিছু করতে হবে না। শুধু তোমার যে সামনে জন্মদিন, সেদিন আবির নাকি ওকে ডেকে একটু হোমিওপ্যাথি ওষুধ দিবা, সেটার ব্যবস্থা করব না? আচ্ছা, সেটাই হবে। তুমি যা বলবে আমি সেটাই করব। তবুও আবিরের কোনো ক্ষতি করবে না তুমি। আজকে তুমি আমাকে ব্ল্যাকমেল করে যেটা করলে, তার মূল্য একদিন তোমাকে দিতেই হবে। মনে রেখো, আজকে হয়তো জিত তোমার হলো, কিন্তু একদিন জিত আমার হবে। সেদিন আমি তোমাকে ছাড়বো না। আমি ভবিষ্যতে দেখে নেব, কিছু করিও না। আমি বর্তমানের ওপর বিবেচনা করে কাজ করি। যাও এখন রুমে গিয়ে রেস্ট নাও। অধরা ওর বাপের কথা শুনে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুমে চলে যায়। ঠাস করে দরজা লাগিয়ে বিছানায় শুয়েই বালিশে মাথা গুজে অজর ধারায় কান্না করতে থাকে। পাথরের মুখে এই কথাটা শুনে যেন নিজেকে কানকে বিশ্বাস করতে পারছে না। অথচ একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করিসনি। আমাকে বা আবির ভাইয়াকে একটাবার বলেও তো পারতি। আমি যে নিরুপায় ছিলাম, বাবাকে কসম দিয়েছিলাম, কেননা আমি কিছু করতে গেলে বাবা আমার আবিরের অনেক বড় ক্ষতি করে দিত। আমি চাইনি আমার সুখের জন্য আবিরের কিছু হয়ে যাক। আমি জানি আবির এর জন্য আমাকে ক্ষমা করবে না কখনো। তুই আমার আবিরকে আমার কাছে এনে দে। আমি সারা জীবন ওর পায়ের নিচে দাসী হয়ে পড়ে থাকবো। আমাকে বইয়ের অধিকার দিতে হবে না, ওর চরণে পড়ে থাকার অধিকারটুকু দিলেই হবে। দেখ বান্ধবী, এখন কিছু বলে লাভ নেই। তুই আল্লাহর উপর ভরসা কর। তোর প্রেম যদি খাঁটি হয় তাহলে আবির ভাইয়াকে তুই পাবি। ঠিক আছে, আর যদি পারিস আমার জন্য এক বোতল বিষ নিয়ে আসিস। আবির ছাড়া আমি কারো হতে পারবো না রে। অধরার কথা শুনে অথই আর কিছুই বলতে পারে না। আজকে অধরার জন্য অথইয়ের চোখেও পানি। অথই সেখান থেকে চলে যায় আর ওইদিকে অধরা কান্নায় ভেঙে পড়ে। দেখতে দেখতে আরও কিছু সময় চলে যায়। আজকে অধরাদের বাড়িতে সুন্দর করে সাজানো হয়েছে। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। রফিক সাহেব নিজের মেয়ের বিয়ের জন্য অনেক টাকা খরচ করেছেন বলতেই হবে। পরের দিন পুরো বাড়িতে মানুষজনে ভর্তি হয়ে যায়। জাঁকজমকভাবেই চলছে বিয়ের কাজ। সন্ধ্যায় কাজী বিয়ে পড়াতে আসলে অধরার বাবাকে কথার চালে ফাঁসিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, কেননা সে যেন বরের নাম শুনতে না পায়। ছেলের কাজ শেষ, কিন্তু বিপত্তি ঘটে অধরা কবুল বলবে না কোনোভাবেই। দীর্ঘ 1 ঘন্টা চেষ্টা করার পরে কবুল বলাতে সফল হয়। বিয়েটা ভালোভাবেই হয়ে যায়। রফিক সাহেব যেন হাল ছেড়ে বাঁচলেন যে আবির কোনো হাঙ্গামা করেনি। অধরার চোখ থেকে অঝরে পানি পড়ছে। তার মনে একটাই চিন্তা, আবির কেন এলো না? সে তো চ্যালেঞ্জ করেছিল অধরাকে নিয়ে বর গাড়িতে বসে সবার থেকে বিদায় নিয়ে নেয়। এদিকে আয়ান আর আহাত যেন মশার কামড় খেতে খেতে নাজেহাল। এখানে বেঁধে রেখে আবির হালাই আমাদের কেন রেখে গেছিল? দেখছিস কত বড় বড় মশা। আসলে আবির কি গেমটাই না খেললো, তাই না? বলতে হবে ওর মাথায় বুদ্ধি আছে। আবিরের মাথায় তো বুদ্ধি থাকবে, বুদ্ধি নেই তো ওই সালার মাথায়। সালা জানেই আবির অধরাকে ভালোবাসে, তারপরেও সালা বাম হাত ঢুকাইছে। ওই তোকে কে বলেছিল অধরাকে বিয়ে করতে? হ্যাঁ, তোর জন্য কি দেশে মেয়ের অভাব পড়েছিল? ভাই তোমরা কারা? আমার চোখটা খুলে দাও। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আর অধরা তো নিজেই আমাকে বিয়ে করতে চেয়েছে, আমার দোষ কোথায়? দোষ নাই মানে? ওই হালায় তুই জানিস না ভালোবাসায় মান অভিমান থাকতেই পারে?
তাই তুই বিয়ে করতে রাজি হয়ে যাবি? এখন মশার কামড় খা, সালা শখ তো বিয়ে করবে। ভাই তোরা আমাকে ছেড়ে দে, আমি জীবনেও বিয়ের নাম মুখে নিব না। আরে ছেড়ে তো দিবই, তার জন্য একটু অপেক্ষা কর, আমার বন্ধু ফোন দিলেই হবে। আয়ান কথাটা বলতেই আবির ওর ফোনে কল দেয়। আবিরের নাম্বার দেখে বিয়ের কাজ তাড়াতাড়ি শেষ, রিসিভ করে। আমি ওকে নিয়ে বাড়িতে যাচ্ছি, তুই ওকে ছেড়ে দে। আর হ্যাঁ, তোদের যেন দেখতে না পাই। ঠিক আছে দোস্ত। আমার নতুন বাড়িতে আয় কেমন? আবির কথাটা বলেই কল কেটে দেয়। আর এদিকে আয়ান আদিবের বাঁধন খুলে দিয়ে সেখান থেকে চলে আসে। আদিব অন্ধকারে কাউকে দেখতে পায়নি, শুধু কথা শুনেছে। আদিব ধীরে ধীরে বাইরে বের হয়ে দেখে ও একটা গভীর জঙ্গলের মাঝে পুরনো একটা বাড়িতে পকেট থেকে মোবাইলটা বের করে লোকেশন দেখে মেইন রাস্তায় চলে এসে রফিক কি ব্যাপার, সাহেবকে জামাই কল বাবাজি করে। ফোন দিলে যে? কি বলছেন জামাই বাবাজি? মানে কি? আমি তো আপনার মেয়েকে বিয়েই করিনি, বিয়ে করেছে অধরার ওই আবির। আজকে কি তুমি মাল একটু বেশি খাইছো নাকি? আমি নিজে তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিলাম। আরে ভাই বোঝার চেষ্টা করেন, ওরা আমাকে আটক করে আমার জায়গায় বর সেজেছিল আবির। আপনি কি কবুল বলার সময় বরের নাম শুনেছেন? না তো, এখন আমি একটু ফাঁকে গেছিলাম। এখন আর কি, মেয়ে আর মেয়ের জামাইকে মেনে নিয়ে দাওয়াত করে দাওয়াত খাওয়ান। আর হ্যাঁ, 2 দিনের মাঝে আমাদের 3 কোটি টাকা ফেরত দিবেন, না হলে আপনার কি হবে ভেবেই কুল পাবেন না। আদিব কথাটা বলেই কলটা কেটে দেয় রফিক সাহেবের মুখের উপরে। রফিক সাহেব যেন বিশ্বাস করতে পারছে না আবির তার সাথে এত বড় একটা গেম খেলবে। রাগে মাথা গরম হতে থাকে, যেন হাতের কাছে পেলেই আবিরকে গিলে খাবে। রফিক সাহেব রাগে গজগজ করতে তুই করতে ঘুঘু বলে, দেখেছিস কিন্তু ফাঁদ দেখিসনি। তুই আমার সাথে যে গেমটা খেললি না, সেটা খেলার শেষটা আমি করব। তুই এখনো আমাকে চিনতে পারিসনি। এই রফিক চৌধুরী কতটা ভয়ঙ্কর সেটা কেউ জানে না। অপেক্ষা কর, আসছে আমি তোর জীবনের কাল হয়ে। এদিকে অধরা কান্না করতে করতে ভুলে গেছে যে ওদের গাড়ি আশেপাশে আর কোনো গাড়ি নেই। আবির যে ওর পাশে বসে আছে সেটাও বুঝতে পারছে না। এভাবে অনেক সময় চলার পরে অধরাকে নিয়ে আবির ওর বাড়িতে চলে আসে। অধরার হাত টেনে গাড়ি থেকে বের করে বাড়ির ভেতরে নিয়ে আসে। অধরা দাঁড়িয়ে আছে আর আবির সোফায় বসে আছে। এবার আবির খুব নিজে শখ নাই থেকেই বলে, বুকে প্রীতির আগুন জ্বেলে টাকাওয়ালা ছেলেকে বিয়ে করার? আবিরের কথা শুনে অধরা মাথার উপরের দিকে তুলে সোফার দিকে চেয়ে অবাক হয়ে এটা যে বলে, আমি সেটা তোর কি বিশ্বাস হচ্ছে না নাকি? তোকে বলেছিলাম তুই আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবি না। আবিরের কথা শুনে অধরা তো সেই খুশি, আর খুশি হবেই না কেন? নিজের ভালোবাসার মানুষকেই আপন করে পেয়েছে। অধরা আবিরের হাত ধরতে নিলেই ভুল আবির করেও হুঙ্কার দিয়ে বলে, এই শরীর স্পর্শ করার সাহস করবি না। তোকে চ্যালেঞ্জ করেছিলাম, বিয়ে করব, করেছি, কিন্তু তুই আমার স্ত্রীর অধিকার কখনো পাবি না। খুব দেমাগ না তোর? কোটিপতির মেয়ে হয়ে যা, ওই যে থালা বাসন পড়ে আছে পরিষ্কার কর। কি? আমি ওগুলো পরিষ্কার করব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আর একটা কথা বললে গাল আর গাল থাকবে না। এক্ষুনি কাজে লেগে পড়, যা। আবিরের ধমক শুনে অধরা আর কিছু না বলে। চোখের পানি নাকের পানি এক করে। লাল বেনারসির আঁচল কোমরে গুজে থালা বাসন পরিষ্কার করতে থাকে। আর এদিকে আবির সোফায় বসে দেখছে আর মুচকি মুচকি হাসছে অধরার আড়ালে। খুব ভালোই লাগছে আবিরের, যেটা বলে বোঝানো হয়তো দায়। বেশ কিছু সময় পরে আয়ান আবিরের মা ও বোনকে নিয়ে আসে। আবিরের মা বাড়ির ভেতরে প্রবেশ করে, আমার বৌমা কোথায়? ওই যে দেখো, তোমার বউ এখন কাজ করছে। বাপের বাড়িতে পায়ের উপর পা তুলে অনেক খাইছে, এবার বুঝবো গরিবের কষ্ট কাকে বলে। আবিরের কথা শুনে আবিরের মা ওইদিকে তাকিয়ে দেখে অধরা আসলেই থালা বাসন পরিষ্কার করতেছে। আবিরের মা আর দেরি না করে আবিরের গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, যেটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আর বেচারি অধরার কথা আর কি বলবো, সে তো শাশুড়ি মায়ের এমন রাগী মুড দেখে ভয়ে চুপসে গেছে। নতুন বউকে দিয়েছিস থালা বাসন পরিষ্কার করতে? মা,
ও ওইসবের যোগ্যতাই রাখে। আমি ওকে বিয়ে করেছি শুধু বাড়িতে দাসী করে রাখার জন্য, আমার বউ করে রাখার জন্য না। তাহলে গ্রাম থেকে একটা কাজের মেয়ে ধরে আনতি। এমন একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে এনেছিস কেন? ওকে দেখে কি তোর মনে হয় কাজের মেয়ে? হ্যাঁ আবির, যা হয়েছে তা হয়েছে। বিয়ে যখন করেছিস তখন আর কষ্ট দিয়ে কি লাভ? দিন শেষে কষ্টের যন্ত্রণা কান্না তো তোর পা ধরেই করবেনি। সেটা কি তোর ভালো লাগবে বল? ভাইয়া, ভাবিকে তুই ক্ষমা করে দে। দেখ আমার ভাবিটা কত মিষ্টি, একদম আমার মনের মতন। ইস, তুই আমার জন্য এমন একটা পুতুলের নেহাল ভাবি আনবি, আগে বললে কি হতো? মা, আমি এত কথা বলতে চাই না। ওকে এই বাড়িতে থাকতে হলে কাজের মেয়ের মতনই থাকতে হবে, না হলে দরজা খোলা আছে। তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, মানুষ নতুন বউকে এসব বলে? আবিরের কথা শুনে ওর মা কিছু বলতে যাবে তার আগে অধরা এসে ওর শাশুড়ির পা ছুঁয়ে সালাম আম্মু, করে বলতে ওনাকে শুরু বলতে করে। দাও, উনি যেভাবে আমাকে রাখবে আমি সেভাবেই থাকবো। প্রয়োজন হলে আমি ওনার রুমের এক কোণায় বিছানা করে চুপটি করে থাকবো, বাড়ির সব কাজ করব, তবুও আমাকে তাড়িয়ে দিও না। বড্ড বেশি ভালোবাসি তোমাকে। আহ, কি ভালোবাসা! কোথায় ছিল এই ভালোবাসা যেদিন আমাকে গরিব বলে অপমান করে তাড়িয়ে দিয়েছিল? মনে আছে তোর? জুতা পিটা করে আমাকে তাড়াতে চেয়েছিল। আমি তখন পরিস্থিতির অধরা কথাটা বলে শেষ করার আগে আবিরের ধমকে সরে বলে ওঠা যেইটা শুনে চুপ কর, অধরা একটাও ভয়ে কথা চুপসে বলবি যায়। না। যা গিয়ে কাজ কর, না হলে বাড়িতে চলে যা। চ্যালেঞ্জ ছিল, বিয়ে করব, করেছি, ব্যাস। আমার কথা আমি রেখেছি। আবিরের কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে আবিরের মা অধরাকে বুকে জড়িয়ে ধরে বলে, আবির একটু বেশি অভিমানী। তুই ওর সাথে যা করেছিস সেটা তোর প্রেম দিয়ে ভুলাতে হবে। তবে একটা কথা মনে রাখিস, আমরা সবাই তোর পাশে আছি। তোমরা আমার পাশে থাকলে আমি সব কিছুর মোকাবেলা করতে পারবো। সমস্যা নাই, আমরা তোর সাথে আছি। আর তোর এখন কাজ করতে হবে না। আম্মা, কাজ না করলে আপনার ছেলে যদি আবার কিছু করে বসে? না, কিছুই করবে না। ওর আগেই হতে পারে, তবে মেয়েদের সম্মান করতে ভুল করে না। রিয়া, তুই অধরাকে আবিরের রুমে নিয়ে যা। রিয়া ওর মায়ের কথা শুনে তার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। সেটা রিয়া, দেখে তোকে ওর মা বললাম না বলে, ওকে আবিরের রুমে নিয়ে যাইতে? তা না করে আমার চোখের দিকে তাকিয়ে আছিস কেন? আম্মু, তুমি ভালো করেই জানো আমরা এই বাড়িতে আজকে নতুন আসলাম, তাহলে আমি কি করে জানবো ভাইয়ের রুম কোনটা? আমার তো মনেই ছিল না আমরা এখানে নতুন এসেছি। আর আয়ান, আবির হঠাৎ করে এত বড় লোক কি করে হলো বুঝলাম না। তোমার পোলা আগে থেকেই বড় লোক, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয়নি। আবিরের দেশে ও দেশের বাইরে ব্যবসা আছে। কিন্তু আমি তো সব সময় ওকে দেখেছি গ্যারেজে কাজ করতে। ওই যে বললাম না, ও কাউকে বুঝতে দেয়নি, এমনকি আমাদেরও কখনো বলেনি। আসেন ভাবি, আমি রুম দেখিয়ে দিচ্ছি। রিয়া, তুইও সাথে যা। আর আবির যদি কিছু বলে তো আমাকে ডাকবি, ওর ক্লাস আমি নিবনি। ঠিক আছে মা। অধরা ওর শাশুড়ির পা ছুঁয়ে আবারও সালাম করে ওদের সাথে খুশি মনে উপরে চলে আসে। রুমের দরজার আগে থেকেই খোলা ছিল, কিন্তু ওরা রুমে ঢুকে দেখে কেউ নেই। এখানে তো কেউ নেই, ভাইয়া কোথায় গেল? আমি তো সেটাই বলছি, দাঁড়াও দেখি ও কোথায় আছে। ওই আবির, আবির, ওই শালা আবির, কোথায় তুই? আয়নের কথা শুনে আবির ওয়াশরুম থেকে ওই আস্তে হারামি, করে জবাব আমি দেয়, টয়লেটে আসছি। শ্বশুর বাড়ির খাবার খেয়ে আমার তো অবস্থা খারাপ, আর তুই এসে চিল্লাচ্ছিস। একটু শান্তিতে টয়লেটটাও করতে দিবি না, তাই না? পরের বাড়ি পাইছো আর পেট ভরে মেরে দিছো। এখন বোঝো কেমন সাজা? বাসর রাতে বউ রেখে খালি টয়লেটে যাবা আর আসবা। আহা, ভাবতেই মনটা নেচে ওঠে। হ্যাঁ, হারামি, মজা নিচ্ছিস তাই না? নে মজা, সময় আমারও আসবে, তখন দেখবো মজা। তুই ভাই সেই সময়ের অপেক্ষা কর। আমি ভাবিকে রুমে রেখে নিচে গেলাম। আর শোন, আন্টির কড়া হুকুম, তুই যদি ভাবির সাথে রাগারাগি করিস তাহলে তোর ক্লাস নিবে। হ্যাঁ। আয়ন কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আবির এখনো বের হয়নি। এদিকে অধরার খুব ভয় করছে, কেননা আবিরের এমন রাগ আগে কখনো দেখেনি।
রিয়া অধরার পাশে ভাবি দাঁড়িয়ে বলে, একদম চিন্তা করিও না, ভাইয়া খুব ভালো। তোমার উপরে রাগ করেছি তো, তাই এমন করতেছে। দেখবে তোমার ভালোবাসা পেলে সব ঠিক হয়ে যাবে। জানি না কি আছে আমার কপালে, তবে আমি শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত চেষ্টা করে যাব তোমার ভাইয়ের বুকে মাথা রেখে ঘুমানোর জন্য। সেই সব যে আমার কপালে নেই তাই বলে কি লাভ? তবে আমি এতেই খুশি যে তোমার ভাইকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। এভাবে আরও কিছু কথা বলে রিয়া নিচে চলে যায়। এইদিকে কিছু সময় পরে আবির ওয়াশরুম থেকে বের হয়ে আসে। সামনে কি আছে না আছে সেটা খেয়াল না করেই ঠাস করে বিছানায় শুয়ে পড়ে। 2 মিনিট পরে আবার দৌড়, 5 মিনিট পরে আবার চলে আসে। অধরা কিছু না বলে নিচ থেকে স্যালাইন গুলে ও এগুলো ওষুধ খেয়ে নাও, নিয়ে আসে। তাহলে সব ঠিক হয়ে যাবে নি। তুমি অনেক দুর্বল হয়ে গেছো, পরে আবার T20 ম্যাচে খেলতে পারবে না। তোর বাপ খাবারের মাঝে কি মিশাইছে? হ্যাঁ, আমার তো অবস্থা খারাপ। কই কি মিশিয়েছি? সবাই তো খেলো, কারো তো কিছুই হলো না। তোমার পেট ভালো না তাই এমন হয়েছে। এবার কিন্তু তোরে দেখলেই আমার রাগ উঠছে। যা সর আমার সামনে থেকে। দেখো, আমাকে মারো কাটো যা ইচ্ছা করো, আমি বাধা দেব না। তবে আমাকে মারতে হলে তোমাকে তো সুস্থ হতে হবে, তাই না? না হলে শক্তি পাবে কোথায়? এত কথা আমি শুনতে চাই না, তুই তাড়াতাড়ি এখান থেকে সর কইতেছি। ঠিক আছে, আমাকে তো এখানে জায়গা দেবা না, তাহলে আমি আম্মুর কাছে গিয়ে ঘুমাই। কি আর করার, আম্মুও দেখুক তার ছেলে নতুন বউকে ঘরে জায়গা না দিয়ে বাইরে বের করে দিয়েছে। যা, তাই আমার কি? মা আমাকে কিছুই বলবে না, সে জানে তুই আমার সাথে কি করেছিস। আমি তো মানছি তোমার সাথে বেইমানি করেছি, কিন্তু কেন করেছি একটাবার শুনে দেখেছো? আমার শুনতে হবে না, তুই বের হ আমার রুম থেকে। তোকে দেখতে মন চাইছে না আমার। অধরা আর কিছু না বলে দরজা খুলে নিচে নেমে আসে। সবাই তো শুয়ে পড়েছে, তাই কোথায় যাবে? কিছুই তো চেনে না, তাই সোফায় শুয়ে পড়ে। এইদিকে কিছু সময় কি পরে ব্যাপার, ও আবির কোথায় ভাবে, গেল? আম্মুর কাছে গেল না তো? আবার গিয়ে একটু দেখে আসি তো। আবির বাইরে এসে দেখে অধরা ওর মায়ের সাথে বসে টিভি দেখছে আর হাসাহাসি করতেছে। দেখে মনে হচ্ছে এ যেন মা মেয়ে। আপনাদের তো বলাই হয়নি। আবিরের মা পানি খাবার জন্য রুম থেকে বের হয়ে দেখে অধরা সোফায় শুয়ে আছে। ব্যাস, তখন থেকেই দুজনে মিলে টিভি দেখছে। আবির কাছে তুমি এসে অসুস্থ বলে, মানুষ হয়ে এখনো জেগে আছো কেন? ঘুমাওনি? হারামজাদা, আমার মেয়েটাকে ঘরে জায়গা না দিয়ে বাইরে রেখেছিস, তাহলে আমি মা হয়ে কি করে ঘুমাবো? এটা তো ওর সাথে হবারই কথা। যে যেমন করবে সে তো তেমন ফল পাবেই। তুই যাই বলিস না কেন, অধরা রুমে না গেলে আমি ঘুমাবো না। এখানে সারা রাত মা মেয়ে না ঘুমিয়ে কাটিয়ে দিব। আমি পড়লাম আরেক জ্বালায়। আচ্ছা, তুমি ঘুমাও আর এই কোটিপতির অহংকারী মেয়ে রুমে আয়। আম্মু কেমন করে বলছে? এভাবে বললে কি যেতে মন চায় বলো? এভাবে বলবো না তো কিভাবে বলবো? জান শোনা, আসো রুমে আসো। তোমাকে কি কোলে করে নিয়ে যাব? বললে তো মন্দ হয় না। চুপ কর, তাড়াতাড়ি রুমে আয়। আর কিছু না বলে ওরা দুজনে রুমে চলে আসে। রুমে এসে বাঁধে আর এক কাচাল, কেননা অধরা খাটে শোবে, আবির তার শুনতে দিবে না। আমি এত হিসাব করতে পারবো না, এখানে থাকতে দিলে দাও, না হলে আমি আবার আম্মুর কাছে গেলাম। তুই কথায় কথা আম্মুকে না বলে আমাকে ব্ল্যাকমেল করিস কেন? স্বামী যদি তেরা হয় তাহলে তার বউকে তো ঘাট তেরা হতেই হবে। এখন বলো, আমাকে এখানে থাকতে দেবা নাকি আম্মুর কাছে চলে যাব? ঠিক আছে, থাক তবে। এই যে বালিশ, এর পাশে একদম আসবি না, তাহলে কিন্তু খবর আছে। শিওর বলতে পারছি না, কেননা ঘুম আসলে তো মানুষ মরা। এখন আমি ঘুমের মাঝে কোন অবস্থায় থাকবো কে জানে। তোর সাথে কথা বলাই বৃথা, যা গিয়ে ঘুমা। আবির আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে, সাথে অধরাও ঘুমিয়ে পড়ে। এইদিকে রাতেই অধরার বাবা সব জায়গা খুঁজে শেষ করেছে অধরাকে, কিন্তু কোথাও পায়নি। শেষমেশ অনেক কষ্টে আবিরের বন্ধু আহাতকে ধরে নিয়ে টর্চার করতে জানতে পারে আবিরের নতুন বাসার ঠিকানা। এইদিকে সকাল হতেই চারিদিকে পাখির কিচিরমিচিরের আওয়াজে ঘুম ভাঙে আবিরের। আবির চোখ খুলে অনুভব করে ওর বুকে মাথা দিয়ে কেউ শুয়ে আছে। আবির চোখ খুলে দেখে অধরা আরামে ঘুমিয়ে আছে, লম্বা চুলগুলো ছড়িয়ে পুরো মুখ ঢেকে গেছে। আহ, কত আরাম লাগছে। আমি তো এভাবে থাকতে চাইনি, আমার মন তো অন্যরকম কল্পনা ছিল। আবির এইসব কিছু ভাবছে আর চোখ বন্ধ করে ঘুমের ভান করে আছে, যে অধরা যেন বুঝতে না পারে আবির জেগে আছে।
কিছু সময় পরে অধরা ঘুম থেকে জেগে ওই অবস্থায় নিজেকে পেয়ে বেশ লজ্জা পেয়ে যায়। তাড়াতাড়ি নিজেকে সরিয়ে বলে, ইস, আমি কত সুন্দর করে ঘুমিয়েছিলাম। মন চায় আরও একটু শুয়ে থাকি মানুষটার বুকে, যেন এখানেই পৃথিবীর সকল সুখ লুকিয়ে আছে। না, যদি আবার রেগে যায়, কেননা এর তো আবার বিশ্বাস নাই। ইস, একবার যদি আমার কপালে একটা চুমু দিত, তাহলে সকালটা মধুময় হয়ে উঠত। আবির অধরার কথা শুনে তাড়াতাড়ি উঠে বসতেই অধরার কপালে আবিরের ঠোঁট জোড়া আটকে যায়। অধরা যেন বিশ্বাস করতেই পারছে না। অধরা ঘটনাটা বুঝে ওঠার আগেই দৌড়ে ওয়াশরুমে চলে যায়। পাগলি লজ্জা পেয়েছে। এভাবে সকাল পার হয়ে যায়। আবিরের মা সোফায় বসে টিভি দেখছে। এমন সময় রফিক সাহেব আহাতকে সাথে নিয়ে আরো লোক সহ ভেতরে ঢুকে পড়ে। এই আবির, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? তাড়াতাড়ি বল। রফিক সাহেবের কথা শুনে আবিরের মা বসা থেকে উঠে সামনের দিকে তাকাতেই অবাক, কেননা এই মানুষটা যে তার চিরচেনা, তার জীবনটা ধ্বংসের কারণ। দুজনই দুজনার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। রফিক সাহেব বলে, তোর ছেলেই তাহলে আবির? তার মানে তুই আমার মেয়ের পিছনে তোর ছেলেকে লাগিয়ে দিচ্ছিস, তাই না? তোর ভাগ্য ভালো যে আমার ছেলে তোকে এখনো চিনতে পারেনি, তাইলে তোকে কাঁচাই চিবিয়ে খাইয়া ফেলতো। লেকচার বাদ দিয়ে আমার মেয়েকে বের করে দে। আমি তোদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। তোর সাথে আমার অনেক পুরানো হিসেব আছে। তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস। তোকে আমি ক্ষমা করলেও আমার ছেলে তোকে কখনোই ক্ষমা করবে না। তোর বকবক আমি শুনতে আসিনি। তোর ছেলে কোথায় ডাক তাকে, তা না হলে এখানে পুঁতে রেখে আসবো তোকে। গলার সাউন্ড কমে নাই এখনো? সেদিন আমার স্বামীকে ভুয়া জিনিস ধরাই দিয়া পুলিশে ধরাই দিছিলি, আজকে তোকে বাঁচাবে? আমার মেয়েকে ডাক। তোর কথার লোকার সময় ওদের কথার মাঝে সবাই চলে আসে। অধরা ওর বাবাকে দেখে আবিরের পেছনে লুকিয়ে পড়ে। আবির একটু সামনে এসে বলে, আপনার সাহস তো কম না আমার বাড়িতে দাঁড়িয়ে জোর গলায় কথা বলেন? এটা ভদ্রলোকের বাড়ি, কোনো অভদ্র লোকের জায়গা এখানে নেই। তোর দেখছি পাখা গজাইছে, এখন ছেটে দিতে হবে। তুই আমার মেয়েকে ভাগিয়ে এনেছিস, সাহস কত বড়! ভাগিয়ে নয়, বরং তোর চোখের সামনে থেকে তোর মেয়েকে বিয়ে করে এনেছি। তবে এখন চাইলে তোর মেয়েকে নিয়ে যেতে পারিস। আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। অধরার চোখ থেকে পানি পড়তেছে। এদিকে অথই এসে অধরার সাথে ঘটে যাওয়া কাহিনী বলে। আবির, তোমার কি মনে হয় অধরা তোমার সাথে এমনি এমনি এমন করেছে? আরে না, তাকে দিয়ে এসব করানো হচ্ছে। সত্যি ও তোমাকে এখনো অনেক বেশি ভালোবাসে। এবার ওকে আপন করে নাও। আবির, জানিস এই লোকটা শুধু তোর জীবনটাই নষ্ট করেনি, বরং তোর ভবিষ্যৎ নষ্ট করেছে। জানিস সেদিন তোর বাবাকে মিথ্যা মামলায় ফাঁসাইছে আজকের রফিক সাহেব। আমি এই কথাটাই তোকে সব সময় বলতাম। কি বলো? ওর জন্য আমি আমার বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি? না, ওকে তো ছাড়া যাবে না। আবির রফিক সাহেবের কলার ধরে মারতে গিয়েও শ্বশুর বলে মারে না। পুলিশকে খবর দিতেই পুলিশ এসে রফিক সাহেবের হাতে রশি দিয়ে টানতে টানতে নিয়ে যায়। আবির তবুও অধরাকে মানতে পারে না। একটা মাস চলে যায়, তবুও আবির অধরাকে মেনে নেয়নি। দেখতে দেখতে আরো কিছু সময় চলে যায়। এবার আবির ধীরে ধীরে অধরাকে মানতে শুরু করে। দুজনেই বেলকনিতে দাঁড়িয়ে আছে দুই পাশে। কেউ কারোর সাথে কথা বলছে না দেখে আবির আগ বাড়িয়ে বলে, কথা না বলে এভাবে আমাকে দাঁড়িয়ে রেখে কি লাভ? থাক তুই, আমি গেলাম। আমি তো কথা বলার জন্য ঠোঁট নাড়াচ্ছি, তুমি নিজেই তো বলছো না কোন কথা। তোকে আমি দেখতেই পারতাম না, কিন্তু যখন শুনলাম বাপের কাছে আমাকে বাঁচাতে নিজেকে বলিদান দিয়েছিস, তখনই নিজেকে নিজের কাছে ছোট মনে হলো। আমাকে ক্ষমা করে দিও। না না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। তুমি আমাকে দেখিয়ে দিয়েছো চোখে হাত দিয়ে পৃথিবীতে টাকা পয়সা হলেই সব হয় না। এই আমার মতো অহংকারী মেয়ের প্রেম পাওয়ার জন্য নিজেকে প্রবাসের টপ কোটিপতি বানিয়েছো। এটা কি আমার কাছে চারটিখানি কথা? আমি আজ তোমার চ্যালেঞ্জের কাছে পরাজিত। সত্যি আজ আমার খুব ভালো লাগছে তোমাকে আপন করে পেয়ে। খুব ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ সোনা। অধরা এবার আবিরের কথা শুনে আর দেরি না করে সোজা আবিরকে জড়িয়ে ধরে লাভ ইউ টু বলে। এভাবে ওদের মাঝে সব অভিমান দূর হয়ে ভালোবাসার সৃষ্টি হয়। ওদের মাঝে এখন ভালোবাসার কোনো কমতি নেই, সব সময় খুশি মুড নিয়েই থাকে। আবার এর মাঝে আয়ান ও আহাতের বিয়ে হয়ে যায় তাদের গার্লফ্রেন্ডের সাথে।
সবাই অনেক খুশি আর খুশিতে ভরে থাকুক ওদের দাম্পত্য জীবন। একটা কথা, কেউ অহংকারের বশে গরিবদের অসম্মান করিও না, কেননা কবি বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি মানুষকে ছোট মনে করে পরে আফসোস করবা, এটা আমি কি করলাম, সেটা তো হলো না। এই গল্পটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ফের দেখা হবে কোনো এক নতুন সোনালী গল্পের মাঝে।